মার্কেটিংয়ে সংজ্ঞা আমরা জানি, মানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিংটা করবো সেগুলো ডিজিটাল মার্কেটিং। লাইক আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন জানি, গুগল অ্যাড জানি, ইমেল মার্কেটিং জানি, ইউটিউব জানি, ইউটিউবে ভিডিও এসইও জানি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন জানি, এগুলো সবই কিসের পার্ট? সবই ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। এর মধ্যে আরেকটা পার্ট আছে এসইও, নাম শুনেছেন? এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে বললাম যে অনলাইনে এই যে একটা দোকান আছে বসুন্ধরাতে, ট্র্যাডিশনাল মার্কেটের একটা দোকান, তারা কি করতে পারে? তারা হচ্ছে অ্যাড রান করতে পারে কিসের মাধ্যমে? ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে বা গুগল অ্যাডসের মাধ্যমে প্রমোশন চালাতে পারে। ঠিক এই যে অনলাইনে তাদের একটা দোকান আছে, কি আছে? তাদের একটা দোকান আছে, তাদের একটা দোকান কি? ওয়েবসাইট আছে। ওয়েবসাইটই দোকান হতে পারে, অফিস হতে পারে, আদালত হতে পারে, একটু পরে আমি ডিটেলস এগুলো বুঝাবো। সো এই যে অনলাইনে যে প্ল্যাটফর্মটা বা দোকানটা আছে, এটাকেও আমাদের প্রমোশন করতে হয়, এটারও কি করতে হয়? প্রমোশন করতে হয়। এই দোকানকেও আমরা অফলাইনের দোকানকে প্রমোশন করতে পারি কিসের মাধ্যমে? অ্যাডসের মাধ্যমে, বিভিন্ন অ্যাডসের মাধ্যমে। আমি চাইলে এখানেই বসে কক্সবাজারের একটা প্রত্যন্ত শহরে একটা অ্যাডের মাধ্যমে কি করতে পারবো? আমি আমার টি শার্টটা সেল করে আসতে পারবো, আমি আমার প্রোডাক্টটা বা পণ্যটা সেল করে আসতে পারবো, তাই না? সো সিমিলারভাবে অনলাইনে তাদের একটা প্ল্যাটফর্ম আছে, অনলাইনে তাদের একটা শপ আছে, এই শপেরও কি করতে হবে? প্রমোশন চালাতে হবে। এই শপেরও কি করতে হবে? বিক্রি করতে হবে। তারা কি এমনিতেই দিয়েছে অনলাইনে? তারা কিসের উদ্দেশ্যে দিয়েছে? সেলসের উদ্দেশ্যে। এবং সেলসটা দুইভাবে হয়ে থাকে, একটা এসইওর মাধ্যমে হয় আর একটা অ্যাডসের মাধ্যমে হয়। সো আপনাদের যত টপিকই আছে সবই দুইভাবে হবে, একটা হচ্ছে এসইও করে আর একটা হচ্ছে অ্যাডসের মাধ্যমে। ক্লিয়ার? চলো, সো আপনাদের ডিজিটাল মার্কেটিং যে যে বিষয়গুলো শিখবেন সেটা হচ্ছে ব্রড বিষয়গুলো আমি লিখে দিচ্ছি। এসইও, তারপরে শিখবেন এসিএম আর এসএমএম। এই তিনটা বিষয় মিলে মূলত আপনাদের ডিজিটাল মার্কেটিং পার্টটা সাজানো হয়েছে। এর বাইরে আরও কিছু আছে যেটা আমি একটু পরে দেখাবো। এটা কি সিস্টেম নাই? ঠিক আছে, এই তিনটা মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং। এসইও, এসিএম আর এসএমএম। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসিএমটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। লাইক গুগল অ্যাডসের কথা বলা হয়েছে এই পার্টে, শুধুমাত্র গুগল অ্যাডসের কথা বলা হয়েছে। আবার গুগল অ্যাডস আবার দুইটা পার্ট আছে, ওয়েবসাইট আর ইউটিউবের অ্যাড। আর এসএমএম এ সোশ্যাল মিডিয়া মার্কেটিং মূলত আছে ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এইসব আছে। টিকটক, টিকটক হয়তো বা আমরা শেখাবো না। টিকটক দরকার আছে? দরকার আছে? ঠিক আছে, যদি আপনাদের মনে হয় টিকটক শিখবেন, লাস্টের দিকে এই টপিকগুলো রাখবো, ইম্পর্টেন্ট টপিকগুলো আগে আমরা শেষ করে ফেলবো। সো সোশ্যাল মিডিয়ার মধ্যে কি আছে? ফেসবুক, ইউটিউব, আমি লিখে দিচ্ছি। সো এসইওর মধ্যে 5টা পার্ট আছে। এসইওর মধ্যে কি আছে? 5টা পার্ট। এগুলো কি একটু ডিটেলসে আমি একটু পরে বলবো। সো আমি আপনাদের দুইটা পার্ট নিব, একটা হচ্ছে এসইও নিব আর এসএমএম নিব। কী কী নিব? এসইও নিব আর সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নেব, লাইক ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এগুলো নেব। এবং এসইও যেই বিষয়টা লাইক 70% এরিয়া জুড়ে এসইও ডিজিটাল মার্কেটিং, 70% এরিয়া জুড়ে কি? এসইও, মানে ভাস্ট এরিয়া জুড়ে কি? এসইওটা। সো এই পার্টটা আমি নিব, সোশ্যাল মিডিয়াটা নেব। এসিএম হয়তো বা অন্য রনি স্যারের কথা বলা হয়েছে, রনি স্যার হয়তো বা নিবে। বা আমার যদি মনে হয় যে আমি আরও 2-একটা টপিক কম নিব, সেটাও হতে পারে, আমরা কম্বিনেশন করে ক্লাসগুলো নিব। ঠিক আছে, মূলত আমি এসইও আর এসএমএমটা নিয়ে থাকি। সো এসইওর মধ্যে আবার জি স্যার বলুন। এসিএম, এসিএমটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ। আর এসএমএমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। চলে, আমি এসইও কি একটু ক্লিয়ারলি আপনাদের বুঝাই দিব। সিরিয়াস থাকার দরকার নেই, শুধু মনোযোগ দেন। আপনারা সিরিয়াস থাকলে মাথার উপর দিয়ে ফ্লাই করে চলে যাবে, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গিয়ে ল্যান্ড করবে। একদম ফ্রি থাকেন, খুবই ইজি ক্লাসগুলো হবে। ঠিক আছে, এর থেকে ইজিয়ার ক্লাস নেই যদি আপনারা মনোযোগ দেন। আর যদি মনে করেন সিরিয়াস থাকবো, রোবট থাকবো, তাহলে বুঝবেন না, অনেক কঠিন লাগবে। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসিএমটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর এসএমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসিএমটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আর এসএমএমটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এসইওর মধ্যে আপনারা কোন টপিকগুলো শিখবেন? মূলত এসইওর মধ্যে আপনারা শিখবেন কিওয়ার্ড রিসার্চ। এখন এগুলো কি ডিটেলসে না বললে আপনারা বুঝবেন না, আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করবেন। কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট। আর আপনারা আমাকে প্রচুর পরিমাণে কোশ্চেন করবেন, ঠিক আছে?
আপনাদের যদি মনে হয় যে আমাকে আপনার 5000 কোশ্চেন করতে হবে, আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কখনোই স্টুডেন্টের প্রতি রাগ হই না। আমি এমনভাবে এফোর্ট দেওয়ার ট্রাই করবো, আপনারা না শিখে আমি আপনাদের এখান থেকে বেরিয়ে হতে দিব না, কোথায় শেষ, ঠিক আছে? আপনারা শিখতে না চাইলেও আমি আপনাদের জোর করে শেখাবো। ডিজিটাল মার্কেটার না বানিয়ে আমি এই রুম থেকে আপনাদের ছাড়বো না, ক্লিয়ার? সো আপনারা ডিজিটাল মার্কেটার হবেন, গভর্নমেন্টের সার্টিফিকেট নেবেন, এইটাই আপনাদের প্রতি আমাদের দোয়া থাকবে। এবং শুধুমাত্র এইটাই শেষ আপনাদের জার্নি, এরপরে আপনারা ফ্রিল্যান্সিং করবেন বা জব করবেন, অথবা এই স্কিল নিয়ে কাজে লাগাবেন, লোকাল মার্কেট প্লেসে কাজ করতে পারেন, বিভিন্ন সেক্টরে কাজ করতে পারেন, এইটাই আমি চাইবো, ঠিক আছে? সেইভাবে আমি আপনাদের প্রস্তুত করে তারপরে ছেড়ে দিব। তারপরে আপনারা তারপরে আপনারা আপনাদের দিক ঠিক করে নেবেন যে আপনারা কি করতে চাচ্ছেন। এক একজন এক একটা সেক্টরে চলে যেতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। সো আমি আপনাদের একদম ওই জায়গায় রেখে আসবো যে জায়গা থেকে আপনারা সফল হতে পারবেন, ক্লিয়ার? আমি আপনাকে সফলতা এনে দিতে পারবো না, আমি আপনার সফলতা দুয়ার পর্যন্ত নিয়ে যাব। সফলতাটা আপনাকেই ক্যারি করতে হবে। ওয়েবসাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, অন পেজ আর অফ পেজ, ঠিক আছে? এসইউর মধ্যে 5টা পার্ট থাকবে মূলত, কিওয়ার্ড রিসার্চ, ওয়েবসাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, অন পেজ, অফ পেজ। এরপরে এই এসইউর মধ্যে আরও 2টা এক্সট্রা পার্ট থাকবে, যেটা আমি নিচে লিখবো, ঠিক আছে? এরপর আছে সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এর মধ্যে থাকবে গুগল অ্যাডসের কথা বলা হয়েছে, গুগল অ্যাডসটা থাকবে। গুগল অ্যাডসের মধ্যে আবার থাকবে ওয়েবসাইট আর ইউটিউব মিলে থাকবে। হ্যাঁ, ফেসবুকের পার্ট আছে স্যার, ইউটিউব অ্যাডস এগুলো থাকবে এর মধ্যে। হ্যাঁ, ওয়েবসাইট অ্যাডস আর এটা থাকবে। আবার সোশ্যাল মিডিয়া আছে, আমাদের কি আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এই পার্টের মধ্যে থাকবে এক্স্যাক্টলি আপনি যেটা বললেন ফেসবুক। এখন ফেসবুকের মধ্যে আরও 4টা পার্ট আছে, লাইক পেজ সেটআপ আছে, অ্যাড ক্যাম্পিং আছে, বুস্টিং আছে আর মনিটাইজেশন আছে। এই 4টা এবং কন্টেন্ট ক্রিয়েশন 5টা আছে, এই 5টাই আমি আপনাদের শেখাবো, ক্লিয়ার? সো ফেসবুকের মধ্যে 5টা থাকবে, একটা হচ্ছে অ্যাড ক্যাম্পিং, বুস্টিং, মনিটাইজেশন, পেজ সেটআপ আর কন্টেন্ট ক্রিয়েশন। অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, আপনারা চাইলে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এখনকার যে মার্কেট বা এখনকার যে সময়টা, এখন সব থেকে ট্রেন্ডিং বলতে পারি ভিডিও কন্টেন্ট। সব থেকে ট্রেন্ডিং কি ভিডিও কন্টেন্ট। আপনি যদি 2 লাইন, ফেসবুকের একটা উদাহরণ দিই, আপনি যদি 2 লাইনে একটা পোস্ট করেন, আপনার ফ্রেন্ড সার্কেল কেউই দেখবে না, সময় নাই, তারা স্কিপ করে চলে যায়। কিন্তু আপনি যদি 5 মিনিটে 10 মিনিটে একটা ভিডিও তৈরি করেন, তারা মনোযোগ দিয়ে দেখে। তার মানে কি, এখন হচ্ছে কিসের সময়, ভিডিও মার্কেটিং বা ভিডিও কন্টেন্টের যুগ। সো এই ভিডিও কন্টেন্ট তৈরি করেও কী করা যায়, আর্ন করা যায় এবং অনেক বেশি আর্ন করা যায়। পুরো ডিজিটাল মার্কেট আপনি যা আর্ন করবেন, শুধু ভিডিও কন্টেন্ট তৈরি করে তার থেকে বেশি আর্ন করতে পারেন, ক্লিয়ার? চলেন, এগুলো থাকবে। এরপরে থাকবে ইউটিউব। এরপরে কি থাকবে আপনাদের, ইউটিউবের মধ্যে আবার 2টা পার্ট থাকবে। ইউটিউবের মধ্যে 2টা পার্ট হচ্ছে, একটা হচ্ছে ক্লায়েন্ট ওয়ার্ক আর একটা হচ্ছে নিজের জন্য ওয়ার্ক। ক্লায়েন্ট ওয়ার্ক কি, এসইউ থাকবে, ইউটিউব ভিডিও এসইউ, ক্লিয়ার? ইউটিউবের একটা অ্যাড থাকবে, সেটা হচ্ছে গুগল অ্যাডসের মধ্যে। আর ইউটিউবের এসইউটা থাকবে কিসের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে, ইউটিউব এসইউ। এখন ইউটিউব এসইউ কি, মুগ্ধ নামের একটা ছেলে যে লাস্ট ম্যাসাকারে মারা গেছে, নাম শুনেছেন না? মুগ্ধ, পানি নামে ভাইরাল হয়েছিল। এই ছেলেটা কি করতো, ইউটিউব নিয়ে কাজ করতো, শুধুমাত্র এসইউর কাজ করতো। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার ও সব স্কিলই পারতো, কিন্তু কাজ করতো শুধুমাত্র ইউটিউব ভিডিও এসইউ নিয়ে, ক্লিয়ার? সো আপনারা চাইলে শুধুমাত্র ইউটিউব ভিডিও এসইউ নিয়ে কাজ করতে পারেন। অনেক বেশি কাজ আছে ইউটিউব ভিডিও এসইউতে। আমরা সারাদিন ইউটিউবেই থাকি না? সো জি বলুন। ফেসবুক ইউটিউবেই সারাদিন থাকি। সো চাইলে আমরা ইউটিউবকে এমন প্ল্যাটফর্মে রূপান্তর করতে পারি যেখান থেকে আমরা আর্ন করতে পারবো, ক্লিয়ার? সো এগুলো নিয়ে ডিটেলসে আমি এখন আর বলছি না। এরপরে থাকবে ইনস্টাগ্রাম। এরপরে কি থাকবে, ইনস্টাগ্রাম থাকবে। এরপরে থাকবে আপনাদের লিঙ্কডইন। B2B নাম শুনেছি, B2B নাম শুনেছেন, বিজনেস টু বিজনেস। পৃথিবীর সবথেকে বড় বিজনেস টু বিজনেস মার্কেট প্লেস কোনটা আর প্ল্যাটফর্ম কোনটা জানেন? পৃথিবীর সবথেকে বড় মার্কেট প্লেস B2B কোনটা আর প্ল্যাটফর্ম কোনটা জানেন? অ্যামাজন মার্কেট প্লেস, এক্স্যাক্টলি। পৃথিবীর সবথেকে বড় B2B মার্কেট প্লেসের মধ্যে একটা হচ্ছে অ্যামাজন বা ওয়ালমার্ট বা আলিবাবা, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। কিন্তু পৃথিবীর সবথেকে বড় B2B প্ল্যাটফর্ম কোনটা জানেন? লিঙ্কডইন। কোনটা? প্রফেশনাল প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। এখান থেকে আমরা বড় পৃথিবীর সবথেকে বড় জবগুলোই এখানেই পাওয়া যায়, এই লিঙ্কডইনে। সো যেহেতু এখানেই সবথেকে বড় জব পাওয়া যায়, কম্পিটিশন কম হবে না বেশি হবে?
অনেক বেশি হবে, তাই না? তার মানে স্কিলড হতে হবে আমাদের, যেখানেই যান দিন শেষে কি হতে হবে, স্কিলড হতে হবে। আপনি ধরেন একটা কথার কথা, আপনাকে জব করেন, আপনি 50,000 টাকা আপনি স্যালারি পান, আপনি কি পান 50,000 টাকা আপনি স্যালারি পান। এখন আপনাকে ওই কোম্পানিতে মিনিমাম 3 লাখ টাকার কি দিতে হয়, ইনপুট দিতে হয়। এর জন্য আপনাকে কি দেয়, 50,000 টাকা স্যালারি দেয়। এখন আপনাকে যে তারা $100 হায়ার করবে, আপনার থেকে সে কাজ না করে $100 দিবে, দেবে না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা লাইক আমি যদি এখন 2 টাকা দামের একটা পালস কিনতে যাই, পালস চকলেট চিনি না, সবাই চিনি, ফেমাস চকলেট বাংলাদেশে, পালস চকলেট কিনতে যাই, ভিতরে যদি মশলা না থাকে পরের দিন আর ওই দোকানে আমরা যাই না, পাল চকলেট আর ওখান থেকে কখনোই কিনি না, তাই না? সো যদি আমরা পাল চকলেট না কিনি 2 টাকা দামের, তাহলে আপনাকে $100 কাজ দিয়ে সে কাজ যদি ভালো মতো না পায়, আপনাকে আবার সে গুনবে বা আপনাকে আবার ডাকবে। সো খেয়াল রাখবেন, যেহেতু ডলার দিয়ে আমাকে হায়ার করছে, সেহেতু আমাকে পারফেক্টলি কাজগুলো ডেলিভারি তাদেরকে করতে হবে। ক্লিয়ার? আমি আপনাদের আমার দিক থেকে 100% দিব, ঠিক আপনাদেরও আমাকে দিতে হবে 100%। এখন আপনারা যদি না দেন, এই দায়ভারটা কিন্তু আমার নাই, বা এইটা আমি জানবো না যে আপনারা দিবেন কি দিবেন না, এটা আমি জানি না। ভবিষ্যৎ কালকে কি হবে আমি জানি না। আমি আজকে একটা প্রজেক্ট শিখাবো, কালকে আপনারা এটা করবেন কি না আমি জানি না, ঠিক আছে? এখন আপনারা যদি কাজ না করেন, আপনারা যদি প্র্যাকটিস না করেন, স্কিল না হন, ভবিষ্যতে এই যে 3টা মাস দিলেন, এটা আপনাদের একটা টাইম নষ্ট, আপনাদের একটা স্বপ্ন নিয়ে আসছেন, এটা নষ্ট, তাই না? হয়তো গভর্নমেন্ট আপনাদের একটা সুযোগ করে দিয়েছে যে আপনারা এইটা করবেন, বা এনএসডিএতে আপনারা অংশগ্রহণ করছেন, আমরা আপনাদের তার জন্য শিখাচ্ছি। আমাকে কিন্তু এখানে হায়ার করা হয়েছে, তাই না? কাইজেন আমাকে হায়ার করেছে বা গভর্নমেন্ট আমাকে হায়ার করেছে, করে এখানে এনেছে, ঠিক আছে? সো আমি আমার কাজগুলো আপনাদের করে দেখাবো। এখন আপনারা না করলে এতে আমার কোনোই লস নেই। লস আছে আমার, আমি কিন্তু দিন শেষে আমার স্যালারিটা আমি নিয়ে চলেই যাব। আপনাদের কিন্তু একটা লস হয়ে যাচ্ছে, টাইম লস। আপনাদের একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কিন্তু 3 মাস পরে কিন্তু অটোমেটিক আপনার একটা স্বপ্নতে ব্যাঘাত ঘটবে যদি না শিখতে পারেন। সো আশা করব সুন্দর করে ক্লাসগুলো করবেন, সুন্দর করে শিখবেন, বুঝবেন, না বুঝতে পারলে বারবার জিজ্ঞেস করবেন। আমি আপনাদের জন্য এখানে আছি, আমি বাধ্য আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে? এই জন্য আমাকে কি করা হচ্ছে, পে করা হচ্ছে। চলেন, সো ডিজিটাল মার্কেটিংয়ের এই যে 3টা পার্ট মিলে ডিজিটাল মার্কেটিং, এসইও, এসিএম আর এসএমএম, এর বাইরে আরও কিছু আছে, লাইক যেগুলো আমি আপনাদের শেখাবো অ্যাডভান্স লেভেলে। ইমেল মার্কেটিং নাম শুনেছেন? ইমেল মার্কেটিং, এটা আমি আপনাদের শেখাবো। তার মানে আমার সাথে আপনাদের ক্লাস বেশি হবে, ঠিক আছে? সব থেকে বেশি সময় জুড়ে আমি থাকবো, মাঝখানে একটা স্যার আসবে, দেন এনএসডি এর সময় আবার আমি আসবো। ক্লিয়ার? এনএসডি আমি নিব এখানে, ঠিক আছে? ইমেল মার্কেটিং। এরপরে আছে আপনাদের অ্যাফিলিয়েট সম্পর্কে। কারো কোনো ধারণা আছে অ্যাফিলিয়েট? অ্যাফিলিয়েট জিনিসটা কি জানেন? অ্যাফিলিয়েট মূলত ধরেন আপনি একটা বিল্ডিং তৈরি করে রেখেছেন। কি তৈরি করে রেখেছেন? বিল্ডিং তৈরি করে রেখেছেন। এই বিল্ডিংয়ে আপনি ধরেন নিউ মার্কেট, আপনার একটা বিল্ডিং আছে, আপনি থাকেন ধানমন্ডিতে, ধানমন্ডিতে থাকেন, নিউ মার্কেট আপনার একটা 10 তলা বিল্ডিং আছে। আপনি যদি ওখানে না যান, তবু আপনার অ্যাকাউন্টে কি আসছে, ভাড়া আসছে, বা আপনার লোক থাকলেও সে গিয়ে ভাড়া নিয়ে আসছে। এটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনার একটা বিল্ডিং থাকবে, আপনি বিল্ডিং করে ভুলে গিয়েছেন, মানুষ ভাড়া আছে, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে কি ঢুকছে, টাকা ঢুকছে। সিমিলারভাবে আপনার একটা ওয়েবসাইট থাকবে, আপনার কোনো টাকা পয়সা কিছুই লাগবে না, অন্যের প্রোডাক্ট সেল করবেন ওই ওয়েবসাইটের মাধ্যমে। এতে করে দিন শেষে আপনার ব্যাংকে কি জমা হবে, টাকা জমা হবে, ঠিক আছে? রেশিও অনুযায়ী আপনার যত সেল হবে ওই অ্যাকাউন্ট থেকে, তত বেশি টাকা জমা হবে। সো অ্যাফিলিয়েট সম্পর্কে আমি আপনাদের একদম লাস্টের দিকে ধারণা দিব। এরপরে থাকবে আপনাদের ডাটা এন্ট্রি, নাম শুনেছি? ডাটা এন্ট্রি। এখানে থাকবে লিড জেনারেশন। কি থাকবে? লিড জেনারেশন। চুরির কাজ থাকবে এখানে। কিসের কাজ? চুরি। সব থেকে ডিজিটাল মার্কেটিংয়ের সহজ কাজই হচ্ছে লিড জেনারেশন। মূলত এক জায়গার ইনফরমেশন কপি করে আরেক জায়গায় নিয়ে এসে ইনপুট দিয়ে জমা দিয়ে দিবেন, এটা হচ্ছে ডাটা এন্ট্রি বা লিড জেনারেশন। ডাটা এন্ট্রি অনেক হিউজ একটা পার্ট। ডাটা এন্ট্রি কিন্তু আলাদা একটা কোর্সে আছে, ঠিক আছে? ওই ডাটা এন্ট্রির মেন যে বিষয়টা, সেটা হচ্ছে লিড জেনারেশন, যেটা আমি আপনাদের শিখাবো। এক কথায় শেষ, আপনার কোনো নলেজের দরকার নেই। আমি কিছু পারি না, আমি লিড জেনারেশন পারি। কপি পেস্ট করতে পারি না। আমি এই যে এই জিনিসটা যদি এখান থেকে কপি করে আরেকটা শিটে নিয়ে গিয়ে বসিয়ে দিই দেখে দেখে, এটাকে বলা হচ্ছে লিড জেনারেশন। মুখস্থ কোনো কিছু বসানো লিড জেনারেশন না, দেখে দেখে কোনো কিছু ইনপুট করাকে কি বলা হচ্ছে? লিড জেনারেশন বলা হচ্ছে, ঠিক আছে? এরপরে আমি আপনাদের ক্লাসে থাকবে এআই নিয়ে ক্লাস থাকবে একটা। কি নিয়ে থাকবে? এআই নিয়ে। পৃথিবীতে অনেক ধরনের এআই আছে, এই এআই নিয়ে ক্লাস থাকবে। এরপরে থাকবে ক্যানভা। আপনাদের আমরা ডিজাইনারও বানাবো। কি বানাবো? ডিজাইনার। লাইক
আপনারা এখান থেকে কোর্সটা শেষ করার পরে হয়তো বা আপনারা অনেকে বিজনেস করবেন, অনেকে মার্কেট প্লেসে কাজ করবেন, জব করবেন, তার জন্য আপনাদের বেসিক লেভেলের কিছু ডিজাইন প্রয়োজন আছে। লাইক প্রতিটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট বা কাজ করার জন্য আপনাদের ডিজাইন প্রয়োজন হয়, যেটা আমরা ক্যানভা দিয়ে করতে পারবো। ক্লিয়ার? সো আমরা আমাদের কাজগুলো করার জন্য এই ক্যানভা শিখবো, বা প্রোডাক্ট সেল করার জন্য আমরা ক্যানভা শিখবো। ক্যানভা থাকবে আপনাদের। এরপরে থাকবে আউট অফ মার্কেট প্লেস নিয়ে একটা ক্লাস থাকবে। আপনারা চাইলে বিজনেস করতে পারেন, এজেন্সি দিতে পারেন। আমি জব এবং ফ্রিল্যান্সিং থেকে বের হয়ে এসে এখন আসছি এজেন্সি করতে পারেন, অনেকে বিজনেস করতে পারেন, পারেন না? অনেকে এজেন্সি ক্রিয়েট করতে পারেন, বিজনেস করতে পারেন। এজেন্সির থেকে রমরমা বিজনেস এখন আর বাংলাদেশে নেই। আইটি সেক্টরে সব থেকে বেশি রমরমা বিজনেস হয়ে থাকে এজেন্সিতে। সো কীভাবে এজেন্সি ক্রিয়েট করতে হয়, এজেন্সি থেকে কীভাবে কাজ করতে হয়, এইগুলো নিয়ে এখানে ক্লাস থাকবে। আউট অফ মার্কেট প্লেসে কীভাবে লোকাল ক্লায়েন্ট খোঁজা যায়, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে এখানে ক্লাস থাকবে। ঠিক আছে? মূলত এটা আউট অফ মার্কেট প্লেস বা প্রপোজালের ক্লাস। কিসের ক্লাস? প্রপোজালের ক্লাস। এরপরে থাকবে আপনাদের মার্কেট প্লেস। এরপরে কি থাকবে? মার্কেট প্লেস। কাইজেনে 2টা মার্কেট প্লেস শেখানো হয়, আমি মূলত আপনাদের 5টা মার্কেট প্লেস শেখাবো। 5টা মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে কাজ করব। ফাইবার শেখাবো, আপওয়ার্ক শেখাবো, লেজিট শেখাবো, পিপল পার আওয়ার শেখাবো, আর কেওয়ার্ক শেখাবো। ঠিক আছে? আমাদের যদি সময় থাকে আমরা 5টাই শিখবো, আর যদি সময় যদি আমাদের কম থাকে, যেহেতু কোর্সের একটা লিমিটেশন আছে, 3 মাসের কোর্স, তাই না? সো আমাদের যদি সময় কম থাকে তাহলে আমরা মাস্ট বি ফাইবার আর আপওয়ার্ক তো শিখবই, দেন আমরা কেওয়ার্ক আর পিপল পার আওয়ার শেখার ট্রাই করবো। হয়ে যাবে মনে। আপনাদের ক্লাস মূলত কয়টা? 72, 70 না 72? 360 ঘন্টা বলে নাই, এগুলো কথা বলা হয়েছে। আপনাদের কতগুলো ক্লাস হবে, দিনে কয়টা ক্লাস? 3 মাস 6টা। তাহলে একটু হিসাব করে দেখেন কতগুলো হয়। 70 থেকে মানে মূলত 72টা ক্লাসই মনে হয়, 72টা ক্লাস হয়। সো 72টা ক্লাস হলে এনাফ, আমরা সময় পাবো। ঠিক আছে? এর মধ্যে আপনাদের 3টা এক্সট্রা ক্লাস থাকবে, যেমন এনএসডি ক্লাস, এক্সাম থাকবে। সো হয়ে যাবে, সমস্যা নেই। এবং ক্লাসগুলো 5 ঘন্টার ইজিলি হয়ে যাবে। চলেন। সো ফুল ডিজিটাল মার্কেটিং আমি কোর্স মডেলটা আপনাদের লিখে দিয়েছি। ডিজিটাল মার্কেটিং মূলত এসইও থাকবে, এসইএম থাকবে, এসএমএম থাকবে, তারপরে এই ব্যাপারগুলো আস্তে আস্তে আমরা শেখা শুরু করে দেবো বা থাকবে। ঠিক আছে? সো এসইও জিনিসটা কি? আজ এখন বলেন, এটা হচ্ছে এসইও, হচ্ছে ডিজিটাল মার্কেটিং 70% এরিয়া জুড়ে এসইও। আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পিং করবেন, গুগল অ্যাড করবেন, সেখানেও আমার এসইও লাগবে। আমি ইউটিউব চ্যানেল এসইও করবো, সেখানেও এসইও লাগবে। তার মানে সব কাজে আমার এসইও দরকার। এখন এসইও দিয়ে শুরু করবেন নাকি সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করবেন? এসইও কিন্তু একটু কঠিন বা বোরিং পার্ট। কি বলেন? সোশ্যাল মিডিয়া। এই যে দেখেন, একটু কনফিউজ করে দিয়েছি, আপনারা আপনাদের মতামত থেকে চেঞ্জ হয়ে আসছেন। কি দিয়ে শুরু করব? সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু করব। আর বাকিটা কি বলছেন? এখন সোশ্যাল মিডিয়াতে এই যে বললাম ইউটিউব ভিডিও এসইও করবেন, আপনার এসইও নলেজ না থাকলে কিভাবে করবেন? ফেসবুক অ্যাড ক্যাম্পিং করবেন, টার্গেটেড অডিয়েন্স অপটিমাইজ করতে হবে, লোকেশন অপটিমাইজ করতে হবে, বাজেট অপটিমাইজ করতে হবে, বা অ্যাডটা সেট আপ করতে হবে, তখন আমার এসইও লাগবে, এসইও নলেজ থাকতে হবে। কি করবেন? এসইও। এসইও যে একটু কঠিন। এসইওটা কি? এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন কি? কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম জানেন? আমরা খুবই বেসিক কিছু জিনিস পড়বো। সার্চ ইঞ্জিনের নাম বলেন কয়েকটা। ফায়ারফক্স সার্চ ইঞ্জিন, অপেরা সার্চ ইঞ্জিন, ক্রোম সার্চ ইঞ্জিন, বিং সার্চ ইঞ্জিন। এগুলো কি সার্চ ইঞ্জিন? এগুলো কি? এগুলো কি? এগুলো ব্রাউজার। এগুলো কি? ওয়েব ব্রাউজার। সার্চ ইঞ্জিন তাহলে কোনগুলো? গুগল, ইয়াহু, তারপরে ডাকডাকগো, বাইডু, পিপিলিকা। কে যেন বললেন? পিপিলিকা। পিপিলিকা বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। জানেন? উনি জানেন, উনি বলেছেন পিপিলিকা বন্ধ হয়ে গেছে স্যার, বন্ধ হয়ে গেছে কোনো কারণে, চলে না এখন আর। সব থেকে ফেমাস সার্চ ইঞ্জিনের নাম কোনটা? গুগল। আমাদের মূলত কাজই করতে হবে গুগলে। কাজই করতে হবে কোথায়? গুগলে। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে করব, এই কাজটা আমরা কোথায় করব? গুগলে আমরা করব। মূলত আমরা গুগল স্পেশালিস্ট হব। এখন গুগলে আমরা জব করব। গুগলে কি করব? জব করব। এখন গুগলের যে অফিস আছে ওইখানে জব করবেন নাকি এই গুগলে জব করবেন অনলাইনে, সেটা আপনার ব্যাপার। আপনি কীরকম বা আপনি কতটুকু এফোর্ট দিবেন তার ভিত্তিতে ডিসাইড হবে যে আপনি আসল গুগলে জব করবেন নাকি শুধুমাত্র অনলাইন গুগলে জব করবেন। ক্লিয়ার? গুগলে কি ডিজিটাল মার্কেট দরকার হয় না? দরকার হয়। কারা কাজ করছে? মানুষই তো আমাদের মতো, তাই না?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইউটাকে কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম আমরা জেনে গেছি। আমরা যে সার্চ ইঞ্জিন নিয়ে কাজ করব সেটা হচ্ছে গুগল। কি নিয়ে কাজ করব? গুগল। এখন গুগলে আমরা কি কাজ করব আমি একদম বেসিক থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাবো। আমি অনেক বেশি কথা বলি কেন, যাতে করে আপনারা বুঝতে পারেন। হয়তো অনেক সময় বোরিং লাগতে পারে, বাট আপনাদের সুবিধার জন্য আমি একটা জিনিস বারবার রিপিট করব, ঠিক আছে? বারবার রিপিট করবো যাতে করে আপনারা একদম ক্লিয়ার হয়ে যান, কোনো একটা সিঙ্গেল স্কিলও যেন আপনাদের মিস না হয়। গুগলে এখন আমাদের কাজ কি? এসইউ যে বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন বলতে কোনো কিছু ঠিকঠাক করা। অপটিমাইজেশন বলতে কি? অপটিমাইজেশন বলতে ভুলও না, একদম পারফেক্ট ঠিকও না, লাইক অপটিমাইজ করতে হবে, একটু বেটার করতে হবে। কি করতে হবে? বেটার করতে হবে। তার মানে গুগলকে আর একটু বেটার করবো। এখন গুগলে কি বেটার করবো? গুগলে আমি ওয়েবসাইট বেটার করব। গুগলে কি বেটার করব? ওয়েবসাইট, দোকান, অফিস, আদালতকে বেটার করব। ক্লিয়ার? চলেন গুগল অপটিমাইজেশন। এখন গুগলে এই যে দোকান বা অফিস আদালতকে কেন বেটার করতে হবে? কেন বেটার করতে হবে? আচ্ছা একটা কথা, পৃথিবীতে মানুষের সংখ্যা কত জানেন? 700 কোটি মানুষ, 800 কোটি ধরে নিলাম, এখন বেড়ে গেছে কিছুটা, 750 বা 800 কোটির মতো হয়েছে। পৃথিবীতে ওয়েবসাইটের সংখ্যা জানেন বা দোকানের সংখ্যা জানেন? অনলাইনে দোকান, অনলাইনে অফিস আদালতের সংখ্যা জানেন? মানুষের থেকে সংখ্যা বেশি, তার মানে 1000 কোটি প্লাস। কত কোটি প্লাস? 1000 কোটি প্লাস। আপনি যদি একটা কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড রিসার্চের ক্লাস আছে না আপনাদের, এগুলো তো আমরা ডিটেলসে শিখবো। লাইক আমরা গুগলে যাই, চলেন গুগলে গেলাম। কোথায় গেলাম? গুগল। এইটা তো গুগল, তাই না? এটা হচ্ছে গুগল, বা এখানে সার্চ করলে এটা গুগল। এটা গুগল না? এটা গুগল। এখন আমি এখানে লিখব লয়ার। আমি আপনাদের বেসিক ঠিক করছি। লয়ার সার্ভিসিং ঢাকা। লয়ার সার্ভিসিং কি লিখেছি? ঢাকা। তার মানে আমি কোনো ক্রাইম করেছি বা আপনারা কোনো ক্রাইম করেছেন, যার জন্য আমি একটা লয়ার ডাকছি। লয়ার খুঁজছি কোথায়? গুগলে, অনলাইনে। আমি কি কোনো ট্র্যাডিশনাল অফিসে গিয়েছি, আদালতে গিয়েছি? তার মানে লয়ার কি আছে গুগলে? আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা কোথায় সার্চ করি? গুগল ম্যাপে অথবা গুগলে। আমি উত্তরা যাব, কিভাবে যাব? ম্যাপে সার্চ করি। আমি একটা দোকানে যাব বা স্কয়ার ফার্মাসিউটিক্যালে যাব, কোথায় সেই স্কয়ার ফার্মাসিউটিক্যাল, কোথায় সার্চ করি? গুগলে বা গুগল ম্যাপে সার্চ করি। সো অবশ্যই তাহলে গুগলে স্কয়ার ফার্মাসিউটিক্যালটা রেজিস্টার্ড আছে, আছে না? তাছাড়া কি দেখাইতে পারতো? পারতো না। ঠিক এইভাবে এই যে গুগলের কাছে প্রায় 1000 কোটি প্লাস ওয়েবসাইট আছে। কত হাজার কোটি প্লাস? 1000, তারও বেশি হতে পারে। এস্টিমেটেড 1 বিলিয়ন, 1 বিলিয়ন না, 10 বিলিয়ন প্লাস। ঠিক আছে? 1 বিলিয়নে কত? 1 বিলিয়নে কত? 1 মিলিয়নে 10 লাখ স্যার। 1 বিলিয়নে কত? ম্যাথ তো শিখতে হবে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে সাথে। বলেন 10 কোটি নাকি 100 কোটি? কি মনে হয়? 100 কোটি। ঠিক আছে না, এটা ভুলে যাই আমরা অনেক সময় ভুলে যাই, এই ছোট ছোট জিনিসগুলো অনেক সময় মনে থাকে না। 100 কোটি। এখন দেখেন লয়ার সার্ভিসিং ঢাকা লিখে সার্চ করছি, আমি কি খুঁজতে যাচ্ছি গুগলে? বলেন, একজন লয়ার কোথাকার? ঢাকার। দেখেন শুধু ঢাকারই কতগুলো ওয়েবসাইট আসবে দেখতে পাবেন। লয়ার সার্ভিসিং ঢাকা লিখে আমি যদি সার্চ করি, আমি কিন্তু এসইউ শেখাচ্ছি না, আমি আপনাদের বেসিক শেখাচ্ছি। লয়ার সার্ভিসিং এসইউ ঢাকা লিখে সার্চ করলে দেখেন কতগুলো ওয়েবসাইট আসছে। টুলসে ক্লিক করলে এখানে দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 1 কোটি প্লাস ওয়েবসাইট আসছে। কত কোটি ওয়েবসাইট আসছে? 1 কোটি প্লাস। আমি ধরলাম পুরো বাংলাদেশি ওয়েবসাইট আসছে। 1 কোটি প্লাস লয়ারদের দোকান বা অফিস বা আদালত বা ওয়েবসাইট চলে আসছে। আমি কিন্তু এই অফিসকেই দোকান, অফিস, আদালত নামে রাখছি। গুগলে যা কিছুই আসবে সবই এগুলো কি? এগুলোর নাম কি? সবই ওয়েবসাইট। এগুলো সবই কি? ওয়েবসাইট। গুগলে আপনি কোনো কিছু লিখে সার্চ করলে যাই আসবে সেটার নাম হচ্ছে ওয়েবসাইট। সেটার নাম কি? ওয়েবসাইট। এটা, এই ওয়েবসাইটটা একজন ডক্টরের ক্লিনিক হতে পারে, একজন দোকানদারের এটা দোকান হতে পারে, একজন লয়ারের এটা আদালত বা অফিস হতে পারে। ক্লিয়ার? সো এই সবগুলোই কি? ওয়েবসাইট নামে ডাকা হচ্ছে। এখন দেখেন এতগুলো ওয়েবসাইট যে আসছে, প্রথম পেজে 10টা ওয়েবসাইট থাকে। প্রথম পেজে কয়টা ওয়েবসাইট থাকে? 10টা। এসইউ করা 10টা ওয়েবসাইট থাকে। ঠিক আছে? আমি ডিটেলসে আপনাদের সাথে এগুলো নিয়ে কথা বলবো। এই দেখেন এই যে এইরকম হাজার হাজার পেজ তাহলে দরকার না। একটা পেজে যদি 10টা ওয়েবসাইট থাকে তাহলে কতগুলো পেজ লাগবে 1 কোটি ওয়েবসাইটে শো করাইতে? অনেকগুলো, হাজার হাজার পেজ লাগবে। এখন বলেন 1 নম্বর পেজের বাইরে গিয়ে কখনো সার্ভিস নিয়েছেন? 1 নম্বর 2 নম্বর পেজের বাইরে গিয়ে কখনো সার্ভিস নিয়েছেন? তাহলে যারা 50 নম্বর, 100 নম্বর, 5000, 10,000 নম্বর পেজে আছে তারা কি করবে? তারা কি করবে?
তারা আপনাকে হায়ার করবে। কেন হায়ার করবে? এই প্রথম পেজে নিয়ে আসার জন্য। কোন পেজে নিয়ে আসার জন্য? প্রথম পেজে তার অফিস বা দোকানকে আনার জন্য। আর এইটাই হচ্ছে এসইও। আর এটাই কি এসইও। বুঝতে পেরেছি? একটা নর্মাল ধারণা পেয়েছি এসইও নিয়ে। একটা দোকানকে, অনলাইনের দোকানকে 10 লাখ নাম্বার পেজ থেকে প্রথম পেজে আনার যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে কি এসইও। ঠিক আছে? অর্গানিক প্রসেস। এসইওটা কি প্রসেস? এই দোকানকে দুইভাবে র্যাঙ্কে আনা যায়। কয়ভাবে? দুইভাবে। পৃথিবীতে ধরেন 1 লাখ ওয়েবসাইটের মধ্যে 2টা ওয়েবসাইট মাত্র অ্যাড রানের মাধ্যমে আসে, আর বাকি ওয়েবসাইটগুলো সবই এসইও করে। তার মানে জনপ্রিয় কোনটা? এসইও। টাকার একটা ব্যাপার আছে না অ্যাডের বিষয়ে। চলেন, এই যে বললাম 1 লাখ নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে আনার যে প্রসেসটা, এটাকে কি বলা হচ্ছে? এসইও। একটা দোকান বা একটা অফিস বা একটা ওয়েবসাইটকে দুইভাবে র্যাঙ্ক করানো যায় বা প্রথম পেজে আনা যায়। কয়ভাবে? দুইভাবে। বেসিক জিনিস এগুলো একটু লিখে রাখবেন বা মনে রাখবেন। একটা ওয়েবসাইটকে দুইভাবে র্যাঙ্কে আনা যায়। একটা হচ্ছে এসইও করে, একটা কি করে? এসইও করে। আর একটা হচ্ছে এসইএম করে। কি করে? এসইএম করে। একটা ওয়েবসাইটকে দুইভাবে প্রথম পেজে বা র্যাঙ্কে আনা যায়। একটা হচ্ছে এসইও, অর্গানিক প্রসেস। এসইওটা কি প্রসেস? অর্গানিক প্রসেস। তার মানে কাজ করতে হবে আমাদের এখানে। কি করতে হবে? অর্গানিক প্রসেস। আর এসইএমটা হচ্ছে পেইড প্রসেস, যেটা আপনাদের স্যার আপনাদের দেখাবে। এটা হচ্ছে পেইড প্রসেস। পেইড প্রসেস। ঠিক আছে? সো এই দুইটা প্রসেস। হ্যাঁ, এসইএম হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং স্যার। সো একটা ওয়েবসাইটকে কয়ভাবে র্যাঙ্ক করানো যায় তাহলে? দুইভাবে। এই দুইভাবে আমরা কি শিখবো আমাদের কোর্সে? দুইটাই আছে না পার্ট? দুইভাবে। তার মানে একটা ওয়েবসাইটকে বা একটা অনলাইন দোকানকে আমরা দুইভাবে কি করতে পারবো? র্যাঙ্কে আনতে পারবো, প্রথম পেজে আনতে পারবো। এর জন্য আমার কি করতে হবে? একটা করতে হবে এসইও করতে হবে, অথবা এসইএম। এসইও করে র্যাঙ্কে আনা যায়, আবার এসইএম করেও র্যাঙ্কে আনা যায়। এসইওটা হচ্ছে অর্গানিক প্রসেস, আর এসইএমটা হচ্ছে পেইড প্রসেস। ঠিক আছে? এসইএমটা হচ্ছে পেইড প্রসেস। এখন এসইওটা হচ্ছে 3 থেকে 4 মাসের একটা প্রসেস। 3 থেকে কয় মাসের প্রসেস? 4 মাস। একটা ক্লায়েন্ট যখন আপনাকে হায়ার করবে অনলাইনে বা ফাইবার থেকে, তখন আপনাকে 3 থেকে 4 মাসের জন্য হায়ার করবে। ক্লিয়ার? 3 থেকে 4 মাস বা 5 মাস, 6 মাসের জন্য হায়ার করবে। এই 3 থেকে 4 মাস, 5 মাস, 6 মাসে আপনাকে পে করতে থাকবে। আপনার এখানে স্যালারিটা হতে পারে 1000, 2000, $1500 এরকম হতে পারে। ক্লিয়ার? পার মান্থ না, পুরো একটা স্যালারি আপনাকে দিবে। যে কন্ট্যাক্ট করবে, লাইক আমি আপনাকে 6 মাসের জন্য হায়ার করলাম প্রজেক্ট বেস। এক্স্যাক্টলি স্যার। এসইওটা ধরেন আপনাকে এসইও প্রজেক্টের জন্য হায়ার করেছে, যে আমাকে এসইও করে দিতে হবে, আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে এনে দিতে হবে। আমি আপনাকে 6 মাস সময় দিলাম, আমি আপনাকে $1000 দিব। ক্লিয়ার? সো আপনাকে কি করতে হবে? এসইও করতে হবে। এখন এসইওটা শিখতে হবে। শিখেছি? শিখবো। তার মানে এসইও করলে আপনি 1 থেকে 1500, 800, 500, 700 এরকম ডলার ইনকাম করতে পারবেন। আবার এই ওয়েবসাইটকে আবার ইমিডিয়েট র্যাঙ্ক করানো যায়। কি করা যায়? ইমিডিয়েট র্যাঙ্ক করানো যায়। সেটা কি? টাকা দিয়ে। কি দিয়ে? এসইএম করে, পেইড প্রসেসে। এখন টাকা দিয়ে র্যাঙ্ক করলে কি হবে? টাকা দিয়ে র্যাঙ্ক করলে আপনি সঙ্গে সঙ্গে র্যাঙ্ক করাতে পারবেন। আপনি গুগলকে যতক্ষণ টাকা দিবেন, গুগল ততক্ষণ আপনাকে র্যাঙ্কে রাখবে। আবার যখন টাকা শেষ, তখন আপনাকে র্যাঙ্ক থেকে কোথায় নিয়ে যাবে গুগল নিজেও জানে না। ক্লিয়ার? আর আপনি যদি 3 থেকে 4 মাস সময় দিয়ে এসইও করেন, তাহলে আবার 3 থেকে 4 মাস এটা র্যাঙ্কে থাকবে অটোমেটিক। কি থাকবে? র্যাঙ্কে থাকবে। এখন গুগল অ্যাডসের স্যালারিটা কেমন হবে? $40, $50 করে স্যালারি দিবে পার অ্যাডে আপনাকে। ক্লিয়ার? পার অ্যাড একটা অ্যাড রান করে দিবেন, $40, $50, $60 একটা স্যালারি দিবে। তার মানে গুগল অ্যাডটা একদিনের একটা কাজ। লাইক আপনি অ্যাড রান করবেন, আপনাকে কি করে দিবে? র্যাঙ্ক এনে দিবে। আর এসইওটা কি প্রসেস? একটা লং টার্ম প্রসেস। কি প্রসেস? লং টার্ম। 3 থেকে 4 মাস, 5 মাস মাস্ট বি একটা ওয়েবসাইটকে এসইও করতে হবে, দেন র্যাঙ্কে আনতে হবে। এর জন্য এটা স্যালারিও বেশি, যেহেতু আপনি 3 থেকে 4 মাস কাজ করবেন। ক্লিয়ার? সো একটা ওয়েবসাইটকে কয়ভাবে র্যাঙ্কে আনানো যায়? দুইভাবে। মনে থাকবে? এসইও করে আর এসইএম করে। এসইওটা হচ্ছে অর্গানিক প্রসেস, আমার ওয়েবসাইটের সময় দিতে হবে, কাজ করতে হবে, দেন র্যাঙ্ক হবে 3 মাস 4 মাস পরে। আর এসইএমটা হচ্ছে পেইড প্রসেস, যেটা গুগলকে পে করতে হবে। যতক্ষণ টাকা দেবে গুগলকে, ততক্ষণ আমাকে র্যাঙ্কে রাখবে। টাকা শেষ, আমাকে আবার র্যাঙ্ক থেকে কি করবে? দূরে সরাই দিবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? দুইটা ক্লিয়ার? অর্গানিক প্রসেসে আমি মানে 3 মান্থ কাজ করলাম, দেন হচ্ছে ওটা কতদিন র‍্যাঙ্কিং এ? এটা আবার ওই যে 2 থেকে 3 মাস আপনার র্যাঙ্কে থাকবে। এটা তো অর্গানিক বললাম না, সরি, এটা বললাম না একটা কন্টিনিউয়াস প্রসেস। এসইও কি প্রসেস? কন্টিনিউয়াস। সারা জীবন এসইও করতে হবে। সারা জীবন কি করতে হবে? এসইও করতে হবে। আপনি এসইও ছেড়ে দিলে আবারও এটা একটা সময় র্যাঙ্ক হারানোর শেষ। আপনাকে ধরেন 3 মাসের জন্য হায়ার করেছে, এই ওয়েবসাইটটা 3 মাসের মধ্যে র্যাঙ্ক করেছেন, আবার 2 মাস র্যাঙ্কে আছে। আরেকজন কি এসইও করছে না?
তার মানে আপনার থেকে বেটার হয়ে যাচ্ছে না, তারও কি আবার এসইও করতে হবে না, এফোর্ট দিতে হবে না। সো এসইওটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। এসইও শিখলে সারা জীবন আপনার কাজ করতে হবে, কার সাথে? ক্লায়েন্টের সাথে, ঠিক আছে? তার মানে এসইওটা শিখতে হবে, একটু কঠিন পার্ট বা বোরিং পার্ট, ক্লিয়ার? যেহেতু অনেকগুলো টপিক আছে। আর এসইএমটা কি? জাস্ট অ্যাড রান করবেন, কিছু প্রসেস মেনটেন করে শেষ আপনার কাজ। কিন্তু এসইওটা তেমন না, আপনার 6 মাসই 5 মাস বা 4 মাস বা 3 মাস কন্টিনিউয়াস কাজ করতে হবে, ক্লিয়ার? তার জন্য আপনাকে কি করবে? তারা স্যালারি দিবে। সো এসইও নিয়ে একটা ধারণা পেয়েছি। এসইওতে কি করতে হবে? এসইও একটা অর্গানিক প্রসেস। একটা ওয়েবসাইটকে অর্গানিক্যালি র্যাঙ্ক করার যে প্রসেসটা, তাই কি বলা হচ্ছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও বলা হচ্ছে। একটু মনোযোগ দিবেন স্যার। দেখেন কি বললাম, এসইওটার সংজ্ঞা কি তাহলে? একটা ওয়েবসাইটকে অর্গানিক্যালি র্যাঙ্ক করার যে প্রসেসটা, তাকে কি বলা হচ্ছে? এসইও বলা হচ্ছে। এখন অর্গানিক প্রসেসটা কি কি সেগুলোই আমরা শিখবো। মূলত একটা ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্ক করতে হয়, এই যে কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অফ পেজ পর্যন্ত বা আরও কিছু বিষয় আছে এর সাথে, সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো, শিখে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো। এখন বলেন, এটা কি শুধু ক্লায়েন্টের জন্য? আপনার নিজের বিজনেস থাকতে পারে না, নিজের ওয়েবসাইট থাকতে পারে না? আপনি যদি এখন একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনি কোন জায়গায় আছেন আপনি নিজেও জানেন না। আপনাকে প্রথম পেজে আনতে হবে না? প্রথম পেজে আনার উদ্দেশ্যটা কি বলেন? এই যে একজন বলেছেন, কি বলেছেন? এই যে একটু আগেই তো উদাহরণ দিলাম যে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, 1 নাম্বার 2 নাম্বার পেজ থেকেই সার্ভিস নিয়ে চলে যাই, পরের পেজেরা তো সেল করতে পারছে না, বিজনেস করতে পারছে না। তার মানে আমার উদ্দেশ্য কি? ট্রাফিক পাওয়া। দিন শেষে কি? ট্রাফিক পাওয়া, ভিজিটর পাওয়া। দিন শেষে উদ্দেশ্য কি? আসল কথা বলেন। মানি, টাকা। দিন শেষে কি? টাকা। এই যে ওয়েবসাইট বা দোকান দিয়েছে কিসের জন্য? টাকার জন্য, তাই না? সো আপনি যদি প্রথম পেজে না থাকেন, তাহলে আপনি যে পরিমাণ প্রথম পেজ থেকে ইনকাম করা যায়, 3 নম্বর 10 নম্বর 20 নম্বর পেজ থেকে কি সেই পরিমাণ ইনকাম করা যাবে? এখানে নর্মাল সবাই মানুষ 20 জন আছি, এই 20 জনের মধ্যে আমরা 18 জনই কি করব? প্রথম বা দ্বিতীয় পেজ থেকে সার্ভিস নেব। 50 নম্বর পেজে যাব না। তার মানে প্রথম পেজে থাকলে আমার লাভ না। আমার দোকানটা প্রথম পেজে থাকলে, আমরা ট্র্যাডিশনাল মার্কেটিংয়েও তো তাই, যার পজিশন যত সুন্দর তার সেলও তত বেশি হয়ে থাকে, হয় না? তো এক্স্যাক্টলি, প্রথমে যদি থাকে তাহলে ওটাতে আগে আমরা ঢুকি, তারপরে অন্য ওয়েবসাইটে যাই, অন্য দোকানে যাই। ঠিক এখানেও তাই, অনলাইনেও তাই। আমরা প্রথমে যে ওয়েবসাইট বা দোকানগুলো পাই সেগুলোতে আগে যাই, যদি সার্ভিস পাই নিয়ে নিই, পরের দোকানে বা ওয়েবসাইটে আর যায় না। তার মানে প্রথমরাই লাভবান হচ্ছে, টাকা ইনকাম করছে। সো এখন তাহলে কি করবে? এই যে হাজার হাজার কোটি কোটি ওয়েবসাইট আপনাদের খুঁজবে, ডিজিটাল মার্কেটার কোথায়? আমাদের সেল লাগবে, আমাদের ট্রাফিক লাগবে, আমাদের দিন শেষে রেভিনিউ লাগবে। তখন কি করবে? আপনাদের দ্বারস্থ হবে, নক দিবে আপনাদের। তখন আপনাদের কি করতে হবে? এসইও করে দিতে হবে, যার বিনিময়ে আপনারা ইনকাম বা আর্ন করতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? সো আমাদের এসইও করার উদ্দেশ্য কি? প্রথম পেজে থাকা। আর প্রথম পেজে থাকার উদ্দেশ্য কি? ট্রাফিক বা ভিজিটর। এই ট্রাফিক বা ভিজিটরকে আমার সেলে পরিণত করতে হবে। ক্লিয়ার? চলেন আরেকটু বেসিক কিছু শিখে আসি। ওয়েবসাইট কি? ওয়েবসাইট বলেন, ওয়েবসাইট কি? লাঞ্চের সময় হয়ে গেলে আমাকে জানাবেন। ওয়েবসাইট কি? একটু আগে তো বললাম ওয়েবসাইট কি। কোনো কিছু লিখে সার্চ করেছি না, এই যে কোনো কিছু লিখে সার্চ করেছি, যেগুলো আসছে এগুলো সবই কি? এগুলো সবই ওয়েবসাইট। এগুলো কি? সবই ওয়েবসাইট। এই যে 1টা 2টা 3টা। সো এই যে এইটা যে সার্চ করলাম, এটার নাম কি? কিওয়ার্ড। কোনো কিছু লিখে সার্চ, আমি গুগলে যা কিছু লিখে সার্চ করি সেগুলোই কিওয়ার্ড। কিন্তু এটা কিন্তু এক্স্যাক্ট সংজ্ঞা না। এটা কি এক্স্যাক্ট সংজ্ঞা? কিওয়ার্ডের একটা এক্স্যাক্ট সংজ্ঞা আছে। আমি যে কোনো কিছু লিখে সার্চ করলে কি কিওয়ার্ড? আপনারা বললেন যে যে কোনো কিছু, এটাও কি কিওয়ার্ড? এটার কোনো উদ্দেশ্য আছে? এটা কি কোনো উদ্দেশ্য আছে? কি আসছে আমি নিজেও জানি না। আমি কি চাচ্ছি, কি আসছে আমি জানি। তার মানে মিনিংফুল হতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। কিওয়ার্ডের সংজ্ঞা কি? কিওয়ার্ডের সংজ্ঞা হচ্ছে মাস্ট বি একটা উদ্দেশ্য নিয়ে সার্চ করতে হবে। সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক বা যে কোনো জায়গায় হোক, সেটা যদি মিনিংফুল হয় তাহলে সেটাই কিওয়ার্ড। ক্লিয়ার? সো এই যে ওয়েবসাইট, গুগলে গিয়ে আমি যে সার্চ করছি কিওয়ার্ড লিখে, এইটার তো ক্লাস আছে কিওয়ার্ড। এই যে সার্চ করার পর এই যে রেজাল্টগুলো যে আসলো, এই যে রেজাল্টগুলো আসলো না, একটা পেজে কয়টা করে ওয়েবসাইট থাকবে? 10টা করে। এসইও করা 10টা, আর বাকিগুলো কি থাকবে? হয় সোশ্যাল মিডিয়া অথবা এসইএম করা বা পেইড থাকবে। ক্লিয়ার? নর্মাল বা অর্গানিক কয়টা ওয়েবসাইট থাকবে? 10টা। এরকম প্রতিটা পেজে কয়টা করে থাকবে? 10টা করে। এই যে 10টা, এরপরে 2 নম্বর পেজে কয়টা? 10টা। 3 নম্বর পেজে কয়টা? এভাবে প্রতিটা পেজে অর্গানিক 10টা করে ওয়েবসাইট থাকবে নর্মালি। এখন যদি আপনারা 100টা সেট করে রাখেন, তখন কিন্তু 100টা শো করবে। আবার বলবেন না যে স্যার তো বলেছিল 10টা, এখন তো 100টা শো করছে। নর্মালি গুগল শো করাই 10টা, কিন্তু এখান থেকে অপশন আছে, আপনি চাইলে 100টা শো করাইতে পারবেন। পারেন এগুলো?
যারা কম্পিউটারে কাজ করেন বা বেসিক জানেন তারা জানে যে 100টাও শো করানো যায় মূলত, ঠিক আছে। সো নর্মালি একটা পেজে কটা শো করে, 10টা শো করে। আমরা মূলত 100 পর্যন্ত র্যাঙ্ক ধরি। কত পর্যন্ত র্যাঙ্ক ধরি? 100টা ওয়েবসাইট পর্যন্ত র্যাঙ্ক ধরি। এখন কোটি কোটি ওয়েবসাইট, তার মধ্যে মাত্র 100 জনকে আমরা র্যাঙ্ক ধরি। কিন্তু 100 জনকে র্যাঙ্ক ধরেও লাভ নেই, প্রথম 10 জনই কাজ করে, প্রথম 10 জনই হচ্ছে সেল করে, বাকিরা এত বেশি সেল করতে পারে না। ক্লিয়ার? চলেন, এগুলোকে কি বলা হচ্ছে? ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটগুলো যেখানে শো করছে, এই প্রতিটা পেজের নাম হচ্ছে সার্ভ পেজ। মনে রাখবেন, এটা ঠোঁটস্থ রাখবেন। এই পেজকে কি পেজ বলা হচ্ছে? এসসিআরপি পেজ বলা হচ্ছে। আমি এগুলো কেটে দিচ্ছি, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। এসসিআরপি পেজ বলা হচ্ছে। এই পেজকে কি বলা হচ্ছে? এসসিআরপি পেজ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। কি পেজ? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বোঝা যাচ্ছে? এসসিআরপি কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যেই পেজে মূলত ওয়েবসাইট শো করে, যেই পেজে মূলত রেজাল্ট শো করে। আমি কোনো কিছু লিখে সার্চ করার পরে যেই পেজে এই রেজাল্টগুলো শো করছে, এখন 1 কোটি ওয়েবসাইট চলে আসছে, তার মানে অনেকগুলো পেজ হয়েছে। এই সবগুলো পেজের নাম কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। প্রত্যেকেই একটা করে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, মনে থাকবে? এসসিআরপি পেজ। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজেই মূলত র্যাঙ্ক করাতে হবে, সেটা অর্গানিকভাবে করান আর পেইডভাবে করান। ক্লিয়ার? সো আমরা বেশ কিছু জিনিস শিখলাম। সার্চ ইঞ্জিন কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কেন করব, উদ্দেশ্য কি, এবং এসসিআরপি পেজ কি, কিওয়ার্ড কি, এই 4-5টা বিষয় আমরা শিখে ফেলেছি। শিখেছি না? মোটামুটি একটা আমাদের ধারণা চলে আসছে। এখন আমরা শিখব ওয়েবসাইট কি। আমাদের যেহেতু আমাদের মূলত কাজ কি এসইউতে, এসইউর কাজই আমরা যে পার্টটা শিখছি। আমাদের কিন্তু ইউটিউব ফেসবুকে কাজ আছে, কিন্তু এগুলো শিখছি এখন আমরা। যেহেতু এসইউর পার্টটা শিখছি, ওগুলো মাথা থেকে ফেলে দেন। আমরা শুধুমাত্র ওয়েবসাইট মনে রাখবো। কি মনে রাখবো? আমাদের শুধুমাত্র ওয়েবসাইট নিয়ে এখন কাজ। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো, ফেসবুক, ইউটিউব পরে, এগুলো সোশ্যাল মিডিয়া পার্টে গিয়ে আমরা আবার র্যাঙ্ক করাবো। ক্লিয়ার? সো আমরা শুধুমাত্র কি র্যাঙ্ক করাবো? ওয়েবসাইট। এখন ওয়েবসাইট কয় ধরনের বা কোন ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো সেটা আগে জানতে হবে, বা ওয়েবসাইট কি সেগুলো জানতে হবে। ওয়েবসাইট, এগুলো সবই কি? ওয়েবসাইট। আমি যদি এখানে লাইক লয়ার সার্ভিস ইন ঢাকা লিখেছিলাম না, এখন লয়ার সার্ভিস ইন ঢাকা লিখে 1 কোটি ওয়েবসাইট আসছে না? এখন যদি এই ঢাকার জায়গায় কানাডা লিখি, সেম ওয়েবসাইট আসবে? আসবে? কি মনে হয় স্যার? একদম পিছনে আসবে? আসবে না। আমি যদি একটা অক্ষর চেঞ্জ করে দিই, তাও আলাদা ওয়েবসাইট চলে আসতে পারে। ক্লিয়ার? সো কানাডা লিখলে এখন কোন দেশের আসবে? কানাডার ওয়েবসাইটগুলো চলে আসবে। এখন দেখেন কানাডার কতগুলো ওয়েবসাইট আসছে? এবার আসছে 2 কোটি প্লাস। কয় কোটি প্লাস আসছে? 2 কোটি প্লাস ওয়েবসাইট আসছে। বোঝা যাচ্ছে ওয়েবসাইটের সংখ্যা? বুঝতে পারছেন? তার মানে এইরকম হাজার হাজার কোটি কোটি কিওয়ার্ড আপনার মাথায় আছে বা বানাইতে পারবেন আপনারা। তাহলে কত ওয়েবসাইট আছে বোঝা যাচ্ছে? চলেন, গুণে শেষ করতে পারবেন, এসইউ করতে পারবেন। এখন দেখেন, উনি বললেন যে কোনটা পেইড আর কোনটা অর্গানিক ওয়েবসাইট বুঝবো কিভাবে? আমি যদি ইউএসএ লিখি, যদি অ্যাড রান করা থাকে আমি দেখাতে পারবো। এই যে দেখেন স্পন্সর লেখা আছে। কি লেখা আছে? স্পন্সর। যে ওয়েবসাইটের উপরে স্পন্সর লেখা থাকবে সেই ওয়েবসাইটগুলো হচ্ছে পেইড ওয়েবসাইট, মানে এর টাকা দিয়ে র্যাঙ্ক করেছে। এ কি করেছে? কোনো কাজ নেই, এ গুগলকে টাকা দিয়েছে, গুগল একে র্যাঙ্ক এনে দিয়েছে। যতক্ষণ টাকা পে করবে ততক্ষণ র্যাঙ্কে থাকবে। টাকা দেওয়া শেষ, এই ওয়েবসাইটকে কোথায় নিয়ে যাবে নিজেও জানে না। ক্লিয়ার? সো স্পন্সর্ড লেখা আছে, স্পন্সর্ড রেজাল্ট লেখা আছে, সেই ওয়েবসাইটগুলো কি ওয়েবসাইট? পেইড ওয়েবসাইট। কি বলা হচ্ছে? ওয়েবসাইট। যেহেতু আমরা ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাবো, সেহেতু আগে ওয়েবসাইট সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিয়ে আসি। ক্লিয়ার? ওয়েবসাইট সম্পর্কে কি নিয়ে আসি? ক্লিয়ার একটা ধারণা নিয়ে আসি। এখন বলেন, পৃথিবীতে কয় ধরনের ওয়েবসাইট হয়ে থাকে বা ওয়েবসাইট কয় প্রকার জানেন? নর্মালি আমরা 3টা ক্যাটাগরিতে ওয়েবসাইট ভাগ করেছি। একটা হচ্ছে সার্ভিস, একটা হচ্ছে ই কমার্স। আমরা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করবো বা এই ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করাবো, কোন কোন ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো? লাইক সার্ভিস, সার্ভিস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আর হচ্ছে ব্লগ বা ইনফরমেটিভ, ব্লগ বা ইনফরমেটিভ। সো সার্ভিস, ই কমার্স আর ব্লগ ওয়েবসাইট। ওয়েবসাইট কয় ধরনের হয়? 3 ধরনের হয়, সার্ভিস, ই কমার্স আর ব্লগ ওয়েবসাইট। এই 3 ধরনের ওয়েবসাইটকে আমরা কি করব? র্যাঙ্ক করব। মূলত এই 3 ধরনের ওয়েবসাইটকে কি করব? এসইউ করব। ক্লিয়ার? আপনার ধরনের হয়ে থাকে
তিন ধরনের হয়ে থাকে। সার্ভিস কোনগুলো? যারা সরাসরি সার্ভিস প্রোভাইড করছে, লাইক কারা? ডক্টরের ওয়েবসাইট, এই যে একটু আগে লয়ার লিখে সার্চ করেছিলাম না, লয়ার লিখে, এই লয়ারদের ওয়েবসাইট। অথবা আমি আপনাদের এই যে কি দিচ্ছি, ট্রেনিং দিচ্ছি, প্রোভাইড করছি, ক্যাজুয়ালিটি কি দিচ্ছে আপনাদের? ট্রেনিং প্রোভাইড করছে, এটাকেও কি বলা হচ্ছে? সার্ভিস বলা হচ্ছে। সো যারা সরাসরি সার্ভিস প্রোভাইড করছে, লাইক ট্রেনিং, লাইক লয়ার, লাইক গার্ডেনিং সার্ভিস, লাইক ডক্টরি পেশায় যারা আছে, তাদের যে ওয়েবসাইটগুলো, সেগুলোকে কি বলা হচ্ছে? সার্ভিস ওয়েবসাইট বলা হচ্ছে। ই কমার্স তাহলে কোনগুলো? যারা সরাসরি প্রোডাক্ট সেল করছে, যারা সরাসরি কি সেল করছে? প্রোডাক্ট। লাইক এই যে একটু আগে বললাম অ্যামাজন, আলিবাবা, দারাজ, এগুলোকে কি বলা হচ্ছে? ই কমার্স ওয়েবসাইট। এখন বলেন জি, ঘরের বাজারও এক ধরনের ই কমার্স ওয়েবসাইট ধরে নিতে পারেন, যেহেতু তারা সরাসরি প্রোডাক্ট সেল করছে, গল্প নেই, কাজ নেই, কোনো কথা নেই, সরাসরি কি সেল করছে? প্রোডাক্ট কিনুন, প্রোডাক্ট সেল করছে। লাইক চাল ডাল হতে পারে, বিক্রয়.com হতে পারে, এটা কারা? এটা সবই ই কমার্স ওয়েবসাইট। তার মানে সার্ভিস ওয়েবসাইট কারা? যারা সরাসরি সার্ভিস প্রোভাইড করছে, সার্ভিস প্রোভাইড করছে, সার্ভিস ওয়েবসাইট। ই কমার্স কারা? যারা সরাসরি প্রোডাক্ট সেল করছে, কথাবার্তা কম, তাদের ওয়েবসাইটে শুধুমাত্র প্রোডাক্টের লিস্টিং আর দাম লেখা আছে, এই ধরনের ওয়েবসাইটকে কি বলা হচ্ছে? ই কমার্স ওয়েবসাইট। আর ব্লগ কোনগুলো? মূলত যারা ইনফরমেশন প্রোভাইড করছে। ব্লগ কোনগুলো? ইনফরমেশন, লাইক উইকিপিডিয়া। লাইক কোনটা? উইকিপিডিয়াতে আমরা কোনো কিছু কিনতে চাই নাকি ইনফরমেশন জানতে চাই? ইনফরমেশন, লাইক উইকিপিডিয়া। লাইক এই যে আমরা লিখি না টপ 10 ইউনিভার্সিটি ইন ঢাকা বা বাংলাদেশ, তখন 10টা ইউনিভার্সিটি লিস্ট চলে আসে না? এই যে এই ওয়েবসাইটটা লিস্টটা দিচ্ছে, এই ওয়েবসাইটটা হচ্ছে কি ওয়েবসাইট? ইনফরমেটিভ ওয়েবসাইট। ক্লিয়ার? বিভিন্ন নিউজ চ্যানেলও হয়ে থাকে ইনফরমেটিভ ওয়েবসাইট। সো ক্লিয়ার একটা ধারণা পেয়েছি তিনটা ওয়েবসাইট নিয়ে। সার্ভিস কোনগুলো, ব্লগ কোনগুলো, আর ই কমার্স কোনগুলো। এই যে তিনটা ওয়েবসাইট যে দেখছেন, এই তিনটা ওয়েবসাইটে এসইওর প্রসেস সিমিলার, শুধুমাত্র একটা অপশন আলাদা, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। সেটা কি? কিওয়ার্ড রিসার্চ। শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ হবে আলাদা, বাকি এই যে ওয়েবসাইট অডিট থেকে অফ পেজ পর্যন্ত সব একই কাজ, একই স্টাইলে, একই সূত্র দিয়ে কাজ। বুঝতে পেরেছি? সো ওয়েবসাইট অডিট, কম্পিটিটর অ্যানালাইসিস, অন পেজ, অফ পেজ, এই তিনটা ওয়েবসাইটে সিমিলার হবে। শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা হবে তিনটা ওয়েবসাইটে তিন ধরনের বা তিনটা প্রসেসে। মনে থাকবে? ছেড়ে দেবো এখন? এসে আবার জানি ওয়েবসাইট কয় ধরনের হয়ে থাকে? তিন ধরনের হয়ে থাকে। সার্ভিস ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, আর ব্লগ ওয়েবসাইট, তাই না? সার্ভিস যারা সরাসরি সার্ভিস প্রোভাইড করছে, ই কমার্স যারা সরাসরি প্রোডাক্ট সেল করছে, আর ব্লগ কোনগুলো? যারা সরাসরি ইনফরমেশন প্রোভাইড করছে, লাইক উইকিপিডিয়া টাইপ ওয়েবসাইট। ক্লিয়ার? সো তিন ধরনের ওয়েবসাইটে এসইওটা সিমিলার হবে, শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা আলাদা স্টাইলের হবে। ক্লিয়ার? লাইক ধরেন কিওয়ার্ড রিসার্চ কেন আলাদা হবে? আমি একটা কোর্স করবো, ডিজিটাল মার্কেটিং কোর্স, কি লিখে সার্চ করতে পারি? ডিজিটাল মার্কেটিং কোর্স ইন ঢাকা, বা ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ে নিবি, অথবা ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখতে পারি। কিন্তু সেমভাবে কি একটা ই কমার্স প্রোডাক্টকে কি লেখা যায়? যেমন আইফোন নিয়ার মি, আইফোন ইন বাংলাদেশ, আইফোন ইন ঢাকা, এভাবে হবে? তার মানে বাই দিয়ে লিখতে হবে বা অনলাইন শপিং দিয়ে লিখতে হবে, তাই না? সো সেই জন্য কিওয়ার্ড রিসার্চে শুধু আলাদা হবে, বাকি পার্টগুলো সিমিলার হবে। ক্লিয়ার? সেগুলো আমরা আস্তে আস্তে এসইওতে শিখবো। এখন চলেন ওয়েবসাইট নিয়ে আর একটু ভালো করে আমরা ধারণা নিয়ে আসি। এখন এই যে এসইওর কথা এতক্ষণ বলছি, এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কি এটা? কি বলেন তো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এসইওটা কি? এটা সংজ্ঞা কি বললাম, একটু আগে বলেছিলাম, বলেন। অর্গানিকভাবে, জি এক্স্যাক্টলি, বলেন। অর্গানিকভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার যে প্রসেসটা, অর্গানিকভাবে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার যে প্রসেসটা, তাকে কি বলা হচ্ছে? এসইও বলা হচ্ছে। ঠিক আছে? এসইওর উদ্দেশ্য কি? একটা ওয়েবসাইটকে র্যাঙ্কে আনতে হবে। কী করতে হবে? র্যাঙ্কে আনতে হবে। এবং র্যাঙ্কে আনার পরে ক্লায়েন্টের যেন কি বাড়ে? সেল বাড়ে, তাই না? চলে। এখন ওয়েবসাইটকে যে আমরা র্যাঙ্কে আনবো, এই ওয়েবসাইট নিয়ে আমাদের যেহেতু কাজ, তাহলে ওয়েবসাইটকে আর একটু ভালো মতো চিনতে হবে। একটা ওয়েবসাইটের অনেকগুলো পেজ থাকতে পারে। কি থাকতে পারে? অনেকগুলো পেজ। একটা ওয়েবসাইটে একটা পেজ হয় না, হ্যাঁ হতে পারে একটা পেজ, কিন্তু একটা ওয়েবসাইটে মূলত অনেকগুলো পেজ থাকে। আর আমরা এসইওটা করি পেজ বাই পেজ। এসইওটা ফুল ওয়েবসাইটের হয় না। এসইওটা কি হয় না? ফুল ওয়েবসাইটের হয় না, পেজ বাই পেজ হয়। একটু পরেই আমি দেখাচ্ছি যে পেজ কোনগুলো। এখন দেখেন, আগে এই যে একটা ওয়েবসাইট, এই যে একটা ওয়েবসাইট, এইভাবে কতগুলো ওয়েবসাইট আসে? প্রায় 1 কোটি বা 2 কোটির উপরে ওয়েবসাইট চলে আসছে, তাই না? তো এগুলো কিন্তু সবই একটা করে ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইট সম্পর্কে আমরা একটু জানবো। এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো। এটা কি? এই ওয়েবসাইটের বা এই পেজের লোগো। এইটা কি? এই পেজের লোগো। ক্লিয়ার? এটা হচ্ছে লোগো। এটা হচ্ছে ওয়েবসাইটের নেম বা ডোমেইন নেম। এটাকে কি বলা হচ্ছে? ওয়েবসাইটের নেম আর ডোমেইন নেম। ক্লিয়ার? এরপরে এই যে এখানে যে লেখাটা আছে, এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড্রেস। কি বলা হচ্ছে? ওয়েবসাইটের অ্যাড্রেস, ইউআরএল বলা হচ্ছে বা লিঙ্ক বলা হচ্ছে। আপনারা যেই নামে মনে রাখতে পারবেন সেই নামটা
স্মরণ করে রাখবেন ইউআরএল, লিঙ্ক বা অ্যাড্রেস, এটা আরও দুইটা নাম হয়ে থাকে, আপনারা যে নামগুলি সবসময় দেখতে পাবেন, লাইক ইউআরএল, পারমালিঙ্ক or slug। ইউআরএল কি ইউনিফর্ম রিসোর্স লোকেটর বা অ্যাড্রেস বলা হচ্ছে, ক্লিয়ার? এগুলোর ফুল ফর্ম আপনারা চাইলে গুগলে সার্চ করতে পারেন। ইউআরএল হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর মূলত, ক্লিয়ার? সো এটাকে বলা হচ্ছে অ্যাড্রেস বা লিঙ্ক। এটাকে কি বলা হচ্ছে? অ্যাড্রেস আর লিঙ্ক। কাইজেন আইডির কি দরজা আছে? অ্যাড্রেস আছে? কাইজেন আইডির একটা অ্যাড্রেস আছে না, পান্থপথ সিগন্যাল, এটা একটা দরজা আছে না? আপনার কাইজেন আইডিতে ঢুকতে গেলে এই দরজা দিয়ে ঢুকতে হবে, এই জায়গায় আসতে হবে, এসে তবে ঢুকতে হবে। ঠিক সিমিলারভাবে, অথবা এই যে ট্র্যাডিশনাল মার্কেটে বসুন্ধরা সিটিতে একটা দোকান, সেন্ট্রাল পার্ক, আমার বসুন্ধরা সিটিতে যেতে হবে, গিয়ে ওই দোকানে ঢুকতে হবে, তাই না? ঠিক এইখানেও এই দোকানের একটা কি আছে বা এই ওয়েবসাইটে একটা কি আছে? অ্যাড্রেস আছে বা ইউআরএল। যে ইউআরএলের মাধ্যমে আমি এই ওয়েবসাইটে কী করবো? প্রবেশ করবো বা এন্টার করবো, এই ওয়েবসাইটের ভিতরে যাব, গিয়ে দেখবো যে ওয়েবসাইটে কী কী আছে বা কোন বিষয় আছে সেগুলো আমরা দেখতে পারবো এই ইউআরএল, পারমালিঙ্ক বা স্লাগের মাধ্যমে। এই ইউআরএল বা অ্যাড্রেসের আরও দুইটা নাম হয়ে থাকে, পারমালিঙ্ক অর স্লাগ। আপনারা কোথাও ইউআরএল খুঁজে পাবেন না, সব জায়গায় কি খুঁজে পাবেন? পারমালিঙ্ক অর স্লাগ খুঁজে পাবেন। সো ক্লায়েন্ট যদি বলে আমার স্লাগে প্রবলেম, তার মানে কিসের প্রবলেম বলেছে? ইউআরএল বা অ্যাড্রেসে প্রবলেম বলেছে, ক্লিয়ার? চলো, সো আমি যদি আরেকবার দেখাই, এটা হচ্ছে ওয়েবসাইটের লোগো বা সাইট আইকন বা ফেভ আইকনও বলা হয়ে থাকে। সাইট আইকন বা ফেভ আইকন, আপাতত লোগো মনে রাখেন। আপাতত কি মনে রাখবেন? একটা ওয়েবসাইট বা একটা দোকানের লোগো, এটা হচ্ছে ওয়েবসাইটের নাম বা ডোমেইন নেম। ওয়েবসাইটের নাম বা ডোমেইন নেম বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ইউআরএল, পারমালিঙ্ক বা স্লাগ বলা হচ্ছে। এইটাকে বলা হচ্ছে হেডলাইন বা মেটা টাইটেল। এটাকে কি বলা হচ্ছে? হেডলাইন অর মেটা টাইটেল। আপনি যদি এই জিনিসগুলো ভুলে যান তাহলে এসইও করতে পারবেন না, কারণ আমাদের এসইও করতে হলে এই জিনিসগুলোই বারবার কাজ করতে হবে, এই জিনিসগুলোই অপটিমাইজ করতে হবে, ক্লিয়ার? এবং ভিতরে কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। চলেন, এটাকে কি বলা হচ্ছে? হেডলাইন বা মেটা টাইটেল। এসইওর প্রথম ধাপই হচ্ছে হেডলাইন বা মেটা টাইটেল, এখান থেকে আমাদের এসইও প্রসেসটা শুরু হয়ে যায়। সো এটাকে কি বলা হচ্ছে? হেডলাইন বা মেটা টাইটেল। আর এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটাকে কি বলা হচ্ছে? মেটা ডেসক্রিপশন। হেডলাইন বা মেটা টাইটেলের ইমিডিয়েট নিচে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এইগুলোর একটা ক্যারেক্টার লিমিটেশন আছে। কি আছে? ক্যারেক্টার। দেখেন এখানে ডট ডট চলে আসে, দেখা যাচ্ছে? ডট ডট বলতে কি বোঝায়? তার মানে এরপরে আরও কিছু আছে, তার মানে ক্যারেক্টার লিমিটেশন আছে, যার জন্য বেশি হয়ে গেছে, শো করতে পারছে না, ক্লিয়ার? সো দেখেন এটার একটা ক্যারেক্টার লিমিটেশন কত হয় আমি লিখে দিচ্ছি, আপনাদের মনে রাখবেন। মেটা টাইটেলের ক্যারেক্টার লিমিটেশন স্ট্যান্ডার্ড হচ্ছে 57। আমরা লিমিট 65 ধরে নিই, ঠিক আছে? আর মেটা ডেসক্রিপশন 150 থেকে 160-র মধ্যে লেখার ট্রাই করবেন, এর বেশি যাবেন না, গেলে ডট ডট চলে আসতে পারে, ক্লিয়ার? সো 57 লিমিটেশন অ্যান্ড স্ট্যান্ডার্ড হচ্ছে 57 আর লিমিট হচ্ছে 65। আর মেটা ডেসক্রিপশনের লিমিটেশন হচ্ছে 150 থেকে 160 ক্যারেক্টার। এর বেশি হলে কি হবে? এর বেশি এক দুইটা হলেও নেয়, ঠিক আছে? কিন্তু এর বেশি হয়ে গেলে কি হয়ে যাবে? ডট ডট চলে আসবে, তখন কি হবে? ইনফরমেশন মিসিং বা গ্যাপ থাকবে। তার মানে ভালো হেডলাইন বা ভালো টাইটেল হচ্ছে না বা ভালো ডেসক্রিপশন হচ্ছে না। গ্যাপ থাকলে কি আপনি জানেন এরপরে কি আছে, বা কোনো ক্লায়েন্ট এসে বা ট্রাফিক এসে জানতে পারবে কি আছে এরপরে? জানা যাচ্ছে? একজন নর্মাল মানুষ জানার কোনো ওয়ে আছে? আপনি ডিজিটাল মার্কেটে আপনি বের করতে পারবেন ওয়ে দিয়ে বা ইন্সপেক্ট করে, বা আমরা যে কাজগুলো জানি সেগুলো। কিন্তু আমাদের ক্লায়েন্ট কি ডিজিটাল মার্কেটার? আমাদের ক্লায়েন্ট কারা? সাধারণ মানুষ। এখন সাধারণ মানুষ কি বুঝতে পারবে এরপরে কি আছে? তার মানে ইনফরমেশন ল্যাক আছে বা গ্যাপ আছে, এসইওর যেটা খেলাফ বা এসইওর পরিপন্থী না, ঠিক আছে? তার মানে কি করতে হবে? আমার এটা 150 থেকে 160-র মধ্যে ডেসক্রিপশন লিখতে হবে, আর 57 থেকে 65 ক্যারেক্টারের মধ্যে আমরা কি লিখবো? মেটা টাইটেল বা হেডলাইন লিখে ফেলবো, ক্লিয়ার? এর মধ্যে লেখাটাই বেটার, মানে এটা পারফেক্ট হয়ে যায়। আপনি যদি 165 বললাম, 67, 8 লিখলেও নেয় অনেক সময়। এগুলো পিক্সেলের উপর ডিপেন্ড করে। কিসের উপরে? পিক্সেল। আমরা জানি ছবিটা বা ইমেজগুলো পিক্সেলের উপর ডিপেন্ড করে, কিন্তু ওয়েবসাইটে একটা সিঙ্গেল ডটও পিক্সেলের উপর ডিপেন্ড করে। সো আমরা দেখেছি, মেনটেন করেছি 65 ক্যারেক্টার পর্যন্ত পিক্সেল মেনটেন করে, এবং 150 থেকে 160-র মধ্যে পিক্সেলটা মেনটেন করে। এর বেশি হলে কি হয়ে যায়? এবং ডট ডট চলে আসে। তাহলে ডট ডট আসলে কি হচ্ছে? ইনফরমেশন গ্যাপ বা ল্যাগ থেকে যাচ্ছে, যেটা ক্লায়েন্টের জন্য বা সার্চ ইঞ্জিন বা সার্চ এসিআরপির জন্য যেটা ক্ষতিকর। সো এই চারটার নাম
মুখস্থ থাকবে বা বলতে পারবো অন্তত? এটা কি ওয়েবসাইটের নেম বা ডোমেইন নেম, ওয়েবসাইটের নাম বা ডোমেইন নেম। এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, পারমালিঙ্ক বা স্ল্যাগ এইটা হচ্ছে ওয়েবসাইটের হেডলাইন বা মেটা টাইটেল, যেটা আমরা মেটা টাইটেল নামে চিনি। এটার হেডলাইনও নাম আছে, কিন্তু মেইন নাম হচ্ছে মেটা টাইটেল, ঠিক আছে? আর এটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন মূলত কি? মেটা ডেসক্রিপশন হচ্ছে এই ওয়েবসাইট বা এই পেজে একটা করে পেজ আসে, নোট ওয়েবসাইট। আমরা সবসময় পেজ নিয়ে কাজ করি। কি নিয়ে কাজ করি? পেজ। এই পেজে ক্লিক করলে হোমও একটা পেজ, একটা মেন ওয়েবসাইটের একটা হোম পেজে একটা পেজ, ক্লিয়ার? এবং সার্ভিস পেজগুলো আলাদা আলাদা 500, 2000, 5000, 10,000 থাকতে পারে, সবই সিঙ্গেল পেজ, এবং এসইও হবে পেজ বাই পেজ। এখন বলেন যে একটা 10 পেজের এসইওর প্রাইস যদি $50 হয়, 50 পেজের এসইওর প্রাইস কি সেম হবে? প্রাইস বাড়বে। একটা ছোট ওয়েবসাইটে যে প্রাইস হবে, কাজ যেটা হবে, বড় ওয়েবসাইটের কি সিমিলার কাজ? সেম কাজই বেশি করতে হবে। মানে সব পেজের জন্য আমরা যেহেতু জানি পেজ বাই পেজ এসইও করতে হয়, সো যে ওয়েবসাইটে যত পেজ তত বেশি কাজ, তত বেশি আপনাদের প্রাইস হবে, ক্লিয়ার? আর যে ওয়েবসাইট ছোট, যে ওয়েবসাইটের পেজ কম, আপনাদের প্রাইস লিস্টটাও সেই রকম হবে। সো আমার যদি শুধু ওয়েবসাইট এসইও হতো, তাহলে সব ওয়েবসাইটের প্রাইস সেম থাকতো। আমাদের কি পেজ বাই পেজ এসইও করতে হয়, মনে থাকবে? পেজ বাই পেজ মূলত এসইও হয়ে থাকে, ক্লিয়ার? সো মেটা ডেসক্রিপশন হচ্ছে এই পেজে কি আছে তার সংক্ষিপ্ত বিবরণ, সারাংশ বা সারমর্মকে বলা হচ্ছে একটা পেজের। আমরা ছোটবেলায় পড়েছি না সারাংশ বা সারমর্ম? যারা মাদ্রাসা লাইনে পড়েছেন শানে নজুল বলে না, শানে নজুল না, এই ধরনের কিছু একটা হাদিস বা একটা মিনিংয়ের শানে নজুল বলে, বা সারাংশ সারমর্ম বলতে পারেন। যে এই পেজ নিয়ে কি বা এই পেজের মধ্যে কি আছে তার সংক্ষিপ্ত বিবরণ বা লেখাটাকে বলা হচ্ছে মেটা ডেসক্রিপশন, যেটা মেটার টাইটেলের নিচে থাকে। আপনাদের কাছে কোশ্চেন আসতে পারে এইরকম এনএসডি এর, যে মেটা ডেসক্রিপশন কি, তখন কি হবে? এটার সংজ্ঞা কি হবে? মেটা ডেসক্রিপশন কি সংজ্ঞা কি হবে বাংলায় বলেন? সো এইভাবে লিখবেন যে মেটার টাইটেলের নিচে ওই পেজ রিলেটেড সারাংশ বা সারমর্মকেই মেটা ডেসক্রিপশন বলা হয়ে থাকে, ক্লিয়ার? সংক্ষেপে লিখে দিবেন। সো এই 5টা জিনিস বুঝতে পেরেছি। এখন আমরা যাবো ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের ভিতরে গিয়ে এখন দেখব, চলেন আমরা রকেট লেয়ার, এই ওয়েবসাইট রকেট লয়ার রিলেটেড একটা ওয়েবসাইট ক্লিক করে দিলাম। দেখেন এইটা একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে। আমরা কিসের মাধ্যমে ওয়েবসাইটে আসলাম? কিসের মাধ্যমে? ইউআরএল, পারমালিঙ্ক বা স্ল্যাগের মাধ্যমে। যারা অ্যাক্টিভ তারা অ্যান্সার দিতে পারছেন, মনোযোগ দেন, অ্যাক্টিভ থাকেন, দেখবেন যে সহজ। ইউআরএল এর মাধ্যমে আমরা আসছি, মানে একটা অ্যাড্রেসের মাধ্যমে আসি। আমি যেখানেই যাই, যেই পেজে যাই, এই যে এখানেই দেখেন এটা একটা ওয়েবসাইট, তাই না? এটা একটা ফুল ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটের মেন অ্যাড্রেস কোথায় থাকে, মেন ইউআরএলটা কোথায়? এই ওয়েবসাইটের মেন ইউআরএলটা আমরা কোথায় পাবো? এই ওয়েবসাইটের মেন ইউআরএলটা এই যে লোগো আছে না, লোগোতে ক্লিক করলে যে ইউআরএলটা পাবো সেটাকেই মূলত হোম পেজ ইউআরএল অথবা মেন ইউআরএল বলা হয়, মনে থাকবে? লোগোতে ক্লিক করলে হোম পেজ ইউআরএল আর মেন ইউআরএলটা পাওয়া যায়। আমি কিন্তু খুবই বেসিক লেভেলের ক্লাস নিচ্ছি, আপনাদের বেসটা ঠিক করে দিচ্ছি। নেক্সট ক্লাস থেকে একটু আমরা অ্যাডভান্স লেভেলে যাব, ঠিক আছে? সো দেখেন এখানে ক্লিক করলে কি হচ্ছে, আমাকে মেন ইউআরএলটা দেখা যাচ্ছে। তার মানে এই ওয়েবসাইটের ইউআরএল কোনটা? এইটা। এখন দেখেন এই ওয়েবসাইটে কতগুলো পেজ আছে। এই যে দেখেন, এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এই যে একটা পেজ। এই পেজের ভিতরে আবার এই যে দেখেন কতগুলো করে পেজ দেখা যাচ্ছে। এগুলো কিন্তু সবই আলাদা আলাদা পেজ, সবই কি আলাদা আলাদা পেজ, সবই আলাদা আলাদা পেজ। এখন বলেন এই পেজে গেলে কি অ্যাড্রেস একই অ্যাড্রেসে যেতে হবে নাকি আলাদা অ্যাড্রেস? তাই এখানে ক্লিক করলে কি আলাদা অ্যাড্রেস দেখাবে নাকি সেম অ্যাড্রেস দেখাবে? এই যে দেখেন এইখানে দেখেন একটা অ্যাড্রেস, এটা হচ্ছে মেন ইউআরএল, ঠিক আছে? মেন অ্যাড্রেস। এখন ধরেন আমি এই লিগ্যাল প্রো বা এন্টারপ্রাইজ পেজে যাব। কোন পেজে যাব? এন্টারপ্রাইজ। এখন কি সেম অ্যাড্রেস দিয়ে যাব নাকি আলাদা অ্যাড্রেস? আলাদা অ্যাড্রেস, এক্স্যাক্টলি। এন্টারপ্রাইজে ক্লিক করলে দেখেন অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে? ইউআরএলটা চেঞ্জ হয়ে গেছে না, তার মানে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে? সো আমি যেই পেজে যাব আলাদা আলাদা অ্যাড্রেসে আমাকে যেতে হবে। দেখেন যেই পেজেই যাই, সো এখানেই এই ওয়েবসাইটে প্রায় কয়েকটা পেজ আছে আমি দেখতে পাচ্ছি, তাই না? আমরা দেখতে পাচ্ছি সবাই যে 20টা 25টা বা 30টা 40টা পেজ আছে। তার মানে এই যে 20টা 30টা 40টা পেজ আছে, সবগুলো পেজেরই আলাদা আলাদা এসইও করতে হয়। সবগুলো পেজের কি করতে হয়? আলাদা আলাদা। এবং সবগুলো পেজেই ধরেন 50টা বিষয় ঠিকঠাক করতে হয়। তার মানে 50টা পেজেরই আমার 50টা বিষয় কি করতে হবে ঠিকঠাক। আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে একটা পেজে 50টা বিষয় ঠিক করে যেমন এসইও করতে হয়, সেম ভাবে বাকি যে 50টা পেজ আছে 50টা করে বিষয় ঠিকঠাক করে করেই কি করতে হবে? এসইও করতে হবে। এখন প্রশ্ন যে সব পেজেরই কি এসইও করতে হয়? সব পেজের কি এসইও করতে হয়? তাদের প্রাইভেসি পলিসির পেজের এসইও করার দরকার আছে?
গ্যালারি পেজের এসইও করার দরকার আছে? তাহলে কোন পেজগুলোর এসইও হয় মূলত? হোম পেজ, হোম পেজ। আর কি মূলত এক কথাই শেষ, তারা যে সার্ভিস প্রোভাইড করছে সেই পেজগুলোর এসইও আগে করতে হবে। সার্ভিস মানে তারা যা সেল করছে, ঠিক আছে? প্রোডাক্ট পেজের কি করতে হবে? এসইও করতে হবে। তাদের প্রাইভেসি পলিসির এসইও করে কি করবে তারা? তারা কি মানুষকে প্রাইভেসি পলিসি জানাবে? তাদের গ্যালারি পেজ, তাদের কোম্পানিতে কে চাকরি করে সেটা মানুষকে জানিয়ে লাভ আছে? কেউ কিনবে তাদের গ্যালারি? তাদের প্রাইভেসি পলিসি কেউ কিনবে? তাদের কি কিনবে? প্রোডাক্ট। তারা সেল করবে কি? প্রোডাক্ট। তারা সেল করবে কি? সার্ভিস। তার মানে প্রোডাক্ট আর সার্ভিস পেজগুলো আগে এসইও করতে হবে। এখন যদি ক্লায়েন্ট বলে আমার প্রাইভেসি পলিসির পেজ এসইও করতে হবে, তাহলে কি করবেন? করে দিবেন। সিম্পল কথা, ক্লিয়ার? সো সে আপনাকে কি দিতে পারে? একটা ফুল ওয়েবসাইটের সবগুলো পেজে এসইও করার কথা বলতে পারে। আবার বলে দিতে পারে আমার ওয়েবসাইটে 500 পেজ আছে, আপনি শুধু এই 10টা স্পেসিফিক পেজ এসইও করেন। আপনার এই 10টা স্পেসিফিক পেজে কি করতে হবে? এসইও করতে হবে। বোঝা যাচ্ছে কথাগুলো? ঠিক আছে, বলুন। ওয়েবসাইট নিয়ে একটা ধারণা পেয়েছি, ওয়েবসাইট নিয়ে একটা ধারণা পেয়েছি। আর একটু দেখি এই যে ইউআরএল বা অ্যাড্রেস বা পারমালিঙ্ক বা স্ল্যাগ বলছি, এইটা নিয়ে আর একটু পড়াশোনা করি চলে, যেহেতু আমাদের নেক্সট ক্লাস থেকে এগুলো খুবই ইম্পর্টেন্ট বা লাগবে। আমি এটাকে বলছি ইউআরএল, পারমালিঙ্ক বা স্ল্যাগ। দেখেন এখানে 3টা 4টা অপশন আছে। লাইক দেখেন এখানে .com, দেখেন https www.rocketlawyer.com আছে, এখানে আছে https www.isc.gov আছে। তারপরে আরেকটু দেখি, এখানেও গভ দেওয়া আছে, এখানে আছে গভ দেওয়া আছে, এখানে আবার .com আছে। দেখেন কোথাও .com কোথাও গভ দেওয়া আছে, তাই না? একটা আমি কপি করি। এই ইউআরএল সম্পর্কে আরেকটু পড়াশোনা করে আসি। এই ইউআরএল এর মধ্যে কি কি দিয়ে এই ইউআরএলটা গঠন হয়েছে বা কি কি ফরম্যাট তৈরি হয়েছে এই ইউআরএল এ। দেখেন এখানে আছে, দেখতে পাচ্ছি এইটা একটা ফুল ইউআরএল, এটা একটা কি ফুল ইউআরএল। এরকম ইউআরএল প্রতিটা পেজেরই আছে না? এক একটা পেজে এক এক রকম আছে। দেখেন এই যে এইটুকুকে বলা হচ্ছে, এটা হচ্ছে ভার্সন। এটাকে কি বলা হচ্ছে? ভার্সন। এটা প্রতিটা ওয়েবসাইটে মাস্ট বি থাকবে ভার্সন। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এস তে সিকিউর, কোনো ওয়েবসাইটে এস থাকবে, কোনো ওয়েবসাইটে থাকবে না। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, আর শুধু যদি এইচটিটিপি থাকে তাহলে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল শুধু, ঠিক আছে? এই যে এইটুকু অংশ আছে এটাকে বলা হচ্ছে www. এটাও এক ধরনের ভার্সন। এটাকে কি বলা হচ্ছে? ভার্সন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই পাশে যেটা আছে সেটাকে বলা হচ্ছে ডোমেইন নেম বা ওয়েবসাইট নেম। এটাকে ডোমেইন নেম বলা হয়। কি বলা হয়? ডোমেইন নেম। আর এই যে .com দিয়ে যেটা আছে এটাকে বলা হচ্ছে .com, ডট সহ এই যে এতটুকু অংশ, এতটুকু অংশকে বলা হচ্ছে এক্সটেনশন। এতটুকুকে কি বলা হয়? ডোমেইন এক্সটেনশন বলা হয় তাকে। ক্লিয়ার? মনে থাকবে? এইটা হচ্ছে ডোমেইন, এতটুকু অংশকে বলা হচ্ছে ডোমেইন, আর এতটুকু অংশকে বলা হচ্ছে ডোমেইন এক্সটেনশন। এখন এই ডোমেইন এক্সটেনশনটা কয়েক ধরনের হতে পারে, হ্যাঁ? আপনারা কনফিউজড হবে না। .com এর জায়গায় একটু আগে দেখলাম .gov লেখা আছে। কি লেখা আছে? .gov। .organization থাকতে পারে। কি থাকতে পারে? আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে .org লেখা আছে, তারপরে .gov লেখা আছে, দেশের নাম অনুযায়ীও থাকতে পারে, .bd থাকে। আমরা যারা পড়াশোনা করেন, যারা বা পড়াশোনা করেছেন, রেজাল্ট দেখেছেন না এসএসসি এইচএসসি, ac.bd লেখা আছে। কি লেখা আছে? result.ac.bd লেখা আছে, তাই না? তার মানে ওখানেই এক্সটেনশনটা কি? .ac, কি ac। সো .com, .organization, .gov, .bd বা .ca দেশের নাম অনুযায়ী হতে পারে, প্রথম দুইটা অক্ষর দিয়ে হতে পারে। .india বা .pak থাকে, এভাবে থাকে, ঠিক আছে? এগুলোকে কি বলা হচ্ছে? ডোমেইন এক্সটেনশন বলা হয়। এখন এই যে 4টা বা 5টা এক্সটেনশন রাখলাম, এটার মধ্যে সবথেকে জনপ্রিয় এক্সটেনশন কোনটা? .com, মাদার অফ এক্সটেনশন বলা হয়। কি বলা হয়? মাদার অফ এক্সটেনশন বলা হয় .com কে, ঠিক আছে? সবথেকে জনপ্রিয় বা সবথেকে ব্যবহৃত ডোমেইনকেই বলা হচ্ছে .com। এটাকে বলা হয় মাদার অফ এক্সটেনশন, মনে থাকবে? সো এটা হচ্ছে ডোমেইন নেম, আর এগুলোকে বলা হচ্ছে ভার্সন একটা। এখন চলেন, একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে তৈরি হতে পারে, বা একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে থাকতে পারে, এগুলো কি একটু পরে শিখবেন? এখনই শিখবেন? মজা লাগছে? ঠিক আছে, চলেন। সো একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে থাকতে পারে? একটা ওয়েবসাইট
কয়টা ভার্সনে গঠন হতে পারে আর থাকতে পারে, দুইটা কোশ্চেন করেছি। একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে গঠন হতে পারে আর একটা ওয়েবসাইট সর্বোচ্চ কয়টা ভার্সনেই থাকতে পারে। একটা গঠন হয় আর একটা থাকে, ঠিক আছে। ধরেন আমি একটা মানুষ একসাথে কটা জায়গায় যেতে পারেন, ক্লিয়ার? এভাবে উদাহরণ দেবো, আচ্ছা এভাবে দিই, আমি এটা মিলাইতে পারছি না। একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে গঠন হতে পারে, লাইক একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে গঠন হতে পারে আর একটা ওয়েবসাইট একই টাইমে কয়টা ভার্সনে থাকতে পারে, ঠিক আছে। একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে গঠন হতে পারে আর একই টাইমে কয়টা ভার্সনে থাকতে পারে। একটা ওয়েবসাইট সর্বোচ্চ 4টা ভার্সনে গঠন হতে পারে, কয়টা ভার্সন? 4টা, এবং একই সাথে থাকতে পারে 2টা ভার্সনে। একই সাথে কয়টা ভার্সনে থাকতে পারে? 2টা। চলেন এখন আপনাদের পরীক্ষা হয়ে যাবে। সো 1 নম্বর ভার্সনকে বলা হচ্ছে HTTP আমি বেসিকগুলো আজকে সব শেষ করে দিই না, পড়াশোনাগুলো, আর প্র্যাকটিসগুলো নেক্সট ক্লাস থেকে একেবারে প্রজেক্ট ধরে ফেলবো আমরা। হ্যাঁ, সো একটু সময় নিয়ে এগুলো একটু বাসায় গিয়ে পড়াশোনা করতে হবে তাহলে। হ্যাঁ, ভিডিও দিয়ে দিব, সমস্যা নাই, সব পাবেন আপনারা, কোনো সমস্যা নেই। তার মানে একটা ওয়েবসাইট কয়টা ভার্সনে গঠন হতে পারে? 4টা ভার্সনে। এই যে এই 4টা ভার্সনের বাইরে পৃথিবীতে আর কোনো ওয়েবসাইট নাই, ঠিক আছে। এই 4টা ভার্সনের বাইরে পৃথিবীতে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসই তৈরি হয় নাই, ক্লিয়ার? এই 4টা ভার্সনের মধ্যে যে কোনো একটা ভার্সন অথবা কয়টা ভার্সন? 2টা ভার্সন। একটা ওয়েবসাইট সর্বোচ্চ কয়টা ভার্সনে থাকতে পারে? একটা ওয়েবসাইট সর্বোচ্চ কয়টা ভার্সনে থাকতে পারে? 2টা। গঠন হয় 4টা ভার্সনে। গঠন হতে পারে কয়টা ভার্সনে? গঠন হতে পারে 4টা ভার্সনের যে কোনো ভার্সনে, ক্লিয়ার? কিন্তু একই টাইমে থাকতে পারে 2টা ভার্সনে, মনে থাকবে? একটু এলোমেলো হয়ে যাচ্ছে হয়তো বা আপনাদের মাথায়। একটা ওয়েবসাইট সর্বোচ্চ 4টা ভার্সনে গঠন হতে পারবে, মানে এই 4টা ভার্সনের মধ্যে যে কোনো ভার্সনে গঠন হবেই হবে, এর বাইরে কোনো ভার্সন নেই, ক্লিয়ার? এর বাইরে কোনো অ্যাড্রেস নেই, ভার্সন নেই, এবং সর্বোচ্চ কয়টা ভার্সনে থাকতে পারবে? 2টা ভার্সনে। চলে, হ্যাঁ এখনো তো বলিই নাই, চলেন আস্তে আস্তে শিখেন ভাই। এই যে দেখেন HTTPS, এইটা আগে শিখে নেই। HTTPS কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই 4টা ভার্সন একটু স্কিপ করে যান, আগে এইটা বোঝেন, তারপরে আমি কোশ্চেন করব আপনাদের। HTTPS কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর শুধু HTTP হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে। আর HTTPS কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। মূলত যে ওয়েবসাইটের সিকিউরিটি আছে সেই ওয়েবসাইটে এস আছে, কি আছে? সেই ওয়েবসাইটে অ্যাড্রেসটা এস দিয়ে তৈরি হয়েছে, আর যে ওয়েবসাইটে সিকিউরিটি নেই সেই ওয়েবসাইটে অ্যাড্রেসটা এইভাবে তৈরি হয়েছে, ক্লিয়ার? তার মানে ওয়েবসাইটটা কম সিকিউর। আর এখানে যদি এস বসে যায় তাহলে বেশি সিকিউর। এখন এসটা কিভাবে আসে, কোথায় থেকে আসে? এসটা কিনে নিতে হয়। কোথায় থেকে কিনতে হয়? যেখান থেকে আপনি ডোমেন হোস্টিং কিনেছেন সেখান থেকে। এসটা কিসের জন্য? এই SSL সার্টিফিকেটের জন্য। কিসের জন্য? SSL সার্টিফিকেট। আপনাদের যা আছে সব শিখাই দেবো, কিছু রাখবো না। SSL সার্টিফিকেট, সিকিউর সকেট লেয়ার। কি বলে? সিকিউর সকেট লেয়ার আর সিকিউর সফটওয়্যার লেয়ার। লিখে দিচ্ছি ভাই, সিকিউর, হ্যাঁ বলে দিচ্ছি, সিকিউর সকেট আর সিকিউর সফটওয়্যার লেয়ার। SSL সার্টিফিকেটের জন্য একটা ওয়েবসাইট সিকিউর হয় মূলত, ক্লিয়ার? একটা ওয়েবসাইট কিসের জন্য সিকিউর হয়? SSL। স্যার ভিডিও ইমেজ তুলতে হবে না, এটা ভিডিওতে থাকবে, আপনি পরে লিখে নিন। হ্যাঁ, সো SSL সার্টিফিকেটটা কিসের জন্য হয়? সিকিউরিটি কিসের জন্য আসে? SSL সার্টিফিকেটের জন্য। সিকিউর সকেট লেয়ার আর সিকিউর সফটওয়্যার লেয়ার। এই SSL কে বলা হচ্ছে সিকিউর সকেট লেয়ার আর সিকিউর সফটওয়্যার লেয়ার। এখন এইটা কিনতে হয়, কোথায় থেকে কিনতে হয়? ডোমেন হোস্টিং যেখান থেকে কিনেছি সেখান থেকে। এখন এটার দাম কত? $6 পড়ে যায়, $5.99 আর $5.98, $6 মতো পড়ে। এটা এখন কে কিনে দিবে? যাদের থেকে ডোমেন নিয়েছেন। মূলত আপনাকে এসইওর কাজ দিয়েছে, আপনি দেখলেন যে এই ওয়েবসাইটটা সিকিউর না, এখন SSL সার্টিফিকেট কিনতে হবে। এই টাকাটা আপনি দিবেন না ক্লায়েন্ট দিবে? ক্লায়েন্ট দিবে, এক্স্যাক্টলি। এইটা পরের কথা। জাস্ট SSL সার্টিফিকেটের জন্য কি হয়? একটা ওয়েবসাইট সিকিউর হয়, ক্লিয়ার? এসটা ইনস্টল কিসের জন্য হয়েছে? SSL সার্টিফিকেট কেনার জন্য। এইটা এসটা এখানে শো করছে, ক্লিয়ার? এখন যে ওয়েবসাইটটা সিকিউর না আর যে ওয়েবসাইট সিকিউর, পার্থক্য কি? সিকিউর হলে কি আর সিকিউর না হলে কি? সিকিউর হলে সহজে হ্যাক করতে পারবে না। সিকিউর হলে এটার একটা সিকিউরিটি আছে, এই তো। আর সিকিউর না হলে সহজে হ্যাক করতে পারবে। সিকিউর না হলে সহজে ওয়েবসাইটে যে কিছু করতে পারবে বা নিয়ে নিতে পারবে। এখন বলেন, এখন সিকিউরিটি থাকলে কি হ্যাক করতে পারবে না?
তারপরেও হ্যাক করতে পারবে। তারপরে কি করতে পারবে? হ্যাক করতে পারবে। এক কথাই শেষ, কাইজে রেডিতে দরজা আছে। দরজা আছে না? দরজা বলতে এসকে বোঝাচ্ছে। এখন দরজা থাকলে কি চোর চুরি করতে পারবে না? আপনি ঈদের ছুটিতে গেলে চুরি করতে পারে না? বাসায় চুরি করতে পারে। তার মানে একটু কাঠখড় বেশি পোড়াইতে হয় এস থাকলে। এস থাকলে কি হয়? একটু বেশি কাঠখড় পোড়াইতে হয়, বেশি কোডিং করে চুরি করতে হয়। আর এসটা না থাকলে দরজাটা খোলা থাকে, ইজিলি ঢুকতে পারবে না, কোনো কাঠখড় পোড়াইতে হবে, কিছুই করতে হবে না। এইটাই। সো এস যে থাকলেই শুধুমাত্র চুরি হবে না, সিকিউরিটি একদম আপার লেভেল তা না, কিন্তু আমরা এসটা রাখি, সিকিউরিটি রাখি, যাতে করে সহজেই কেউ হ্যাক না করতে পারে। ক্লিয়ার? চলেন এখন বলেন, এই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশ থেকে কাজ করছি, তাই তো? আপনারা জানেন যে বাংলাদেশে থেকে সব থেকে বেশি ব্যাংক কারাপ্ট হয়েছে, ব্যাংক রবারি হয়েছে পৃথিবীতে আমাদের মতো একটা ছোট দেশের বাংলাদেশে। কারা চুরি করেছে? শ্রীলঙ্কার নাগরিক, ফিলিপাইনের নাগরিক আর থাইল্যান্ডের নাগরিক। এই তিনটা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড আর ফিলিপাইনের নাগরিক। ঠিক আছে? দেখেন এখন এই যে এসটা কি ছিল না বাংলাদেশ ব্যাংকে? $6 একটা এক্সট্রা কি ছিল না? ছিল। তারপরে কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। বোঝা যাচ্ছে? সো হ্যাক হলে হতে পারে, এই জন্য এই উদাহরণটা দিলাম। চলেন এখন বলেন সিকিউরিটি। তার মানে একটা ওয়েবসাইটে মোটামুটি এস থাকলে আমরা সিকিউর মনে করি, আমরা মনেই করি জাস্ট, কিন্তু এটা কিন্তু হ্যাক করতে পারে। এখন চলেন আপনাদের কাছে কোশ্চেন করব, একটা ওয়েবসাইট কটা ভার্সনে থাকতে পারে? 4টা ভার্সনে। এখন দেখেন এখানে সব থেকে ভালো ভার্সন কোনটা বলেন? কয় নাম্বার ভার্সন ভালো? 3 নাম্বার। HTTPS www নাকি আচ্ছা এইটা আগে বুঝাই দেয়। HTTP www, HTTPS নন www। এখন নন www বলতে কি বোঝাচ্ছে? এখানে যদি এই যে www না থাকে, ওয়েবসাইটটা যদি ঠিক এইরকম থাকে, সেটাকে বলা হচ্ছে নন www, মানে www নাই। একটা ওয়েবসাইটে অ্যাড্রেসে www আছে আর www নাই, এটাকে নন www বলছি। ক্লিয়ার? এখন আমাকে বলেন যে এখানে সব থেকে ভালো ভার্সন কোনটা? 3 নাম্বার। 1 নাম্বার 2 নাম্বার কি দোষ করেছে? 1 নাম্বার 2 নাম্বারে কেন স্কিপ করে দিয়েছেন বলেন তো? কারণ এই দুটো আগেই বাদ কম্পিটিশন থেকে, তাই না? এই দুটো আগেই কম্পিটিশন থেকে বাদ, যে এখানে এসি নাই, সিকিউরিটি নেই। তার মানে 3 আর 4 থেকেই তো একটা হবে। এখন বলেন 3 নাম্বারের পক্ষে কতজন? আর 4 নাম্বারের পক্ষে কতজন? নন বলতে www নাই আর কি, আর www আছে। একটা ওয়েবসাইটের অ্যাড্রেসে আমি যদি ওয়েবসাইটে যাই, দেখেন সুবিধা অসুবিধার কিছুই নেই। অ্যাড্রেসটা এই 4টা ভাষায় যে কোনো ভাষায় তৈরি, এই যে নাই www নাই, এখানে কি নাই? www নাই, আবার অনেকটাতে www আছে। ঠিক আছে? সো আমি কি কোশ্চেন করেছি? এই দুইটার মধ্যে কোনটা ভালো সেটা বলেছি। এই দুইটাই ভালো, 3, 4 দুইটাই ভালো। আমি তো একবারও বলি নাই এটার মধ্যে কোনটা মডার্ন ভার্সন। কি ভার্সন বলেন? মডার্ন ভার্সন বলেন। এখন বলেন এই দুইটাই ভালো, এখন এই দুইটার মধ্যে কোনটা মডার্ন ভার্সনের ওয়েবসাইট? 4 নাম্বারটা। বুঝায় বলেন কেন? এক এক করে বলেন। কোনটাতে? এটাতে লগ ইন বা অ্যাক্সেস করা যাবে না, এটা বললেন। আরেকটা এটাতে যাবে। তার মানে কয় নাম্বারটা ভালো আপনার কাছে? ভালো না? মডার্ন ভার্সন কোনটা? 3 নাম্বারটা। আর স্যার 3 নাম্বারের পক্ষে, ওনার কথার পক্ষে কতজন আছেন? 3 নাম্বার ভার্সনটা সব থেকে ভালো বা মডার্ন, সরি ভালো না, দুইটাই ভালো ভার্সন। মডার্ন ভার্সন 3 নাম্বারটা, ওনার কথা কে কি একমত? আপনি ছাড়া কেউ নাই, আর উনি আছেন, উনি আছেন 3টা। আর 4 নাম্বারের পক্ষে কতজন? কনফিউশনের পক্ষে কতজন? কনফিউশনের পক্ষে কতজন? সবাই। সো সব থেকে মডার্ন ভার্সন হচ্ছে 4 নাম্বারটা। সব থেকে মডার্ন ভার্সন কয়টা? কোনটা? 4 নাম্বারটা। এখন কেন মডার্ন ভার্সন? আমরা কি এখন www.facebook.com লিখে সার্চ করি, নাকি শুধু facebook.com লিখি? শুধু ফেসবুক লিখি। www.youtube.com লিখি, নাকি শুধু ইউটিউব লিখি? শুধু ইউটিউব লিখি, তাই না? তার মানে www এটা হচ্ছে একটা ওল্ড ভার্সন। কি ভার্সন? ওল্ড ভার্সন। যেটা এখন স্যার যেটা বললেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জন্য চিন্তা করে বলেছেন যে আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে সার্চ করলে পাবো না, এইটা না স্যার, এটা জাস্ট ভার্সন। আমরা কি ফেসবুক পাই না, ইউটিউব পাই না, শুধু ফেসবুক ইউটিউব লিখলে www ছাড়া পাই। সো এইটা ওটার জন্য না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এটা একটা ভার্সন। আগে HTTPS ছিল না, আগে www ছিল, এখন HTTPS বা মডার্ন ভার্সনে সবাই ট্রান্সফার হয়ে আসছে। এখনকার ওয়েবসাইটগুলো মডার্ন ভার্সনে চলে আসছে। এখন 3 নম্বর 4 নম্বর ভার্সনে থাকাটা কি ম্যান্ডেটরি? 3 নম্বর ভার্সনে থাকাটা ম্যান্ডেটরি না, কিন্তু 4 নম্বর ভার্সনে থাকাটা ম্যান্ডেটরি। 4 নম্বর ভার্সনে থাকাটা কি ম্যান্ডেটরি। এখন 4 নম্বর ভার্সনে না থাকলে এই যে
ফেসবুকে কিন্তু www সহ আছে, দেখবেন www.facebook.com। এখন আপনি শুধু ফেসবুক লিখে সার্চ করেন, এই ওয়েবসাইটে কি আসার কথা? ফেসবুক কি আসার কথা? আসার কথা না। তার মানে ফেসবুক কটা ভার্সনে আছে? দুইটা ভার্সনই আছে। www-তেও অপটিমাইজ করা আছে, www ছাড়াও অপটিমাইজ করা আছে। কেন? কারণ এখন মডার্ন ওয়ার্ল্ড, মানুষের সময় নেই, মানুষ খুবই সংক্ষেপ হয়ে গেছে, মানুষ সংক্ষেপে শুধু ফেসবুক লেখে। এটা যদি www দিয়েই শুধু থাকতো, নন www না থাকতো, তাহলে ফেসবুক জীবনে আসতে পারতো না যতক্ষণ না www না লিখতেন। তার মানে সব থেকে মডার্ন ভার্সন কোনটা? 4 নম্বরটা, এবং 4 নম্বরটা দিয়েই মানুষ বেশি সার্চ করে থাকে। এখন আপনি যদি 3 নম্বর 4 নম্বর দুইটা ভাষায় রাখেন, ক্ষতি আছে? কোনো ক্ষতি নেই। আপনি যদি শুধু 3 নম্বর রাখেন, তাহলে ক্ষতি আছে কি, যে আপনার ওয়েবসাইটটা সব মানুষ খুঁজে পাবেন না। আর 4 নম্বরটাতে রাখলে এইটা সব থেকে মডার্ন, এটা সবাই খুঁজে পাবে। www ছাড়া লিখলেই সবাই কি করতে পারছে? খুঁজে পাচ্ছে। www সহ লিখলেও মডার্ন ভার্সনে খুঁজে পাবে। এটা অটো অপটিমাইজ, ক্লিয়ার? 4 নম্বর ভার্সনে। তাহলে একটা ওয়েবসাইট 4টা ভার্সনে গঠন হতে পারে, সর্বোচ্চ 2টা ভার্সনই থাকে। সেটা হচ্ছে 3-এও থাকতে পারে, 4-এও থাকতে পারে, 2-এও থাকতে পারে, 1-এও থাকতে পারে। যাদের সিকিউরিটি নেই তারা 1, 2 দুটো মিলেই থাকতে পারে। আবার যাদের সিকিউরিটি আছে তার 3, 4 দুটো মিলেই কি করতে পারে? থাকতে পারে, ক্লিয়ার? এখন বলেন, অ্যামাজন নিয়ে একটা উদাহরণ দিই, দেখেন আপনাদের কাছে অনেক সহজ মনে হবে এই কথাটা, আপনারা এখন বুঝতে পারেন। অ্যামাজনে সবাই গিয়েছি, অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনা যায় বাংলাদেশ থেকে? যায় না? আগে কি যাইতো না? অ্যামাজন থেকে প্রোডাক্ট কেনা যায়, সব সময় যায়। মাঝখানে কিছুদিন স্যার বললো যে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। এখন কিন্তু অ্যামাজন থেকে কেনা যায়, কিন্তু আসতে একটু লেট হচ্ছে, শিপিংটা একটুতে দেরি হয়ে যাচ্ছে। সো আপনারা যারা অর্ডার করবেন, ওই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করবেন যেগুলো যেন আস্তে আস্তে ভ্যালিডিটি নষ্ট না হয়ে যায়, এমন প্রোডাক্ট অর্ডার করবেন না। ঠিক আছে, দেখেন অ্যামাজন কোন ভার্সনে আছে? অ্যামাজন কয় নম্বর ভার্সনে আছে? দেখা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে HTTPS। আমি যদি একটু কপি করে দেই, একটু মনোযোগ দিয়ে অ্যান্সার দিবেন। বলেন কয় নম্বর ভার্সনে আছে? 3 নম্বর ভার্সনে আছে, তাই না? 3 নম্বর ভার্সনে অ্যামাজনকে পাচ্ছে। ওল্ড একটা ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব বা এগুলো যারা বড় বড় ওয়েবসাইট আছে তার 2টা ভার্সনে রাখার ট্রাই করে। ঠিক আছে, এখন 2টা ভার্সনে রাখাটাও কোনো প্রবলেম নেই। এখনকার যে নতুন নতুন ওয়েবসাইট তারা মূলত একটা ভার্সনে রাখে, যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে তাহলে ডেভেলপার 2টা ভার্সনেই দিয়ে দিচ্ছে, সমস্যা নেই। সো দেখেন এটা কয় নম্বর ভার্সনে আছে? 3 নম্বর। আপনি কখনো www.amazon.com লিখে সার্চ করেছেন? গুগলে কি লিখে সার্চ করেন? অ্যামাজন। এখন দেখতে হবে এটা 4 নম্বর ভার্সনে আছে কিনা। কিভাবে চেক করে? চলেন চেক করার জন্য। আছে? চেক করেছেন? চলে আসলো না? এই যে দেখেন এটা কয় নম্বর ভার্সনে আছে? 3 নম্বর। এখন যদি আমি www. কেটে দেই, এখন এটা কয় নম্বর ভার্সনে চলে গেছে? 4 নম্বর ভার্সনে। এখন আমি সার্চ করলে কি এই পেজটা আসতে পারবে? যদি আসতে পারে তাহলে নন www ভার্সনেও কি করা আছে? অপটিমাইজ করা আছে বা এই ওয়েবসাইট দেওয়া আছে। চলেন ক্লিক করি। ক্লিক করলে কি আসতে পারছে? আবারও লোড হয়ে এই যে আসছে না? তার মানে কি কয়টা ভার্সনে আছে ওয়েবসাইটটা? 2টা ভার্সনে। যদি নন www না থাকতো কি লেখা উঠতো? নট ফাউন্ড অর অ্যাড্রেস নট ফাউন্ড অর 404 এরর, এরকম লেখা আসতো, ক্লিয়ার? তার মানে একটা ওয়েবসাইট মাস্ট বি মডার্ন ভার্সনে থাকতেই হবে। মাস্ট বি কোন ভার্সনে থাকতে হবে? মডার্ন ভার্সনে। কেউ যদি 3 নম্বর ভার্সনে থাকে তাকে মাস্ট বি 4 নম্বর ভার্সনে থাকতেই হবে। আর 4 নম্বর ভার্সনে থাকলে 3 নম্বর ভার্সন থাকাটা ম্যান্ডেটরি না, চাইলে রাখতে পারে। চাইলে কি করতে পারে? রাখতে পারে। এই www না রাখলে কোনোই ক্ষতি নেই, রাখলেও যে ক্ষতি হবে বা প্রবলেম হবে তাও না, ক্লিয়ার? বুঝতে পেরেছি? একটা ক্লিয়ার ধারণা। সো www এটা একটা ওল্ড ভার্সন, রাখলেও প্রবলেম নেই, না রাখলেও কি নেই, কোনো প্রবলেম নেই, কিন্তু মাস্ট বি কোন ভার্সনে থাকতে হবে? মডার্ন ভার্সন বা 4 নাম্বার HTTPS নন www ভার্সনেই থাকতে হবে। আচ্ছা, স্ক্রলিং শিখি। কি শিখবো? স্ক্রলিং। স্ক্রলিং অ্যান্ড ইন্ডেক্সিং। স্ক্রলিং আর ইন্ডেক্সিং। স্ক্রল কি? স্ক্রল বলেন। স্ক্রল মোবাইল স্ক্রল করেন না? আমরা সবাই বাসায় বসে নিউজ ফিড স্ক্রল করি বা ভিডিও স্ক্রল করি, তাই না? এটাকে স্ক্রলই বলা হচ্ছে আসলে। কিন্তু এখানকার স্ক্রল বা ওয়েবসাইট বা এসইওর স্ক্রলটা একটু আলাদা। এসইওর স্ক্রলটা হচ্ছে কি, এটা গুগলের স্ক্রলটা আমরা বলবো। আচ্ছা, তার আগে আমার জানতে হবে এই যে একটা ওয়েবসাইট, এইটা আমাকে আমার সামনে কে নিয়ে আসছে? আমি কোনো কিছু লিখে সার্চ করলে, কোনো কিছু লিখে সার্চ করলে যে ওয়েবসাইটটা যে আনলো, এটা কে আনলো?
এসইউ আনলো, কে আনলো? এসইউ তো পরের কথা, কে আনলো? গুগল আনলো। কে আনলো? নোট কিওয়ার্ড খুঁজে কে নিয়ে আসছে? গুগল। কিওয়ার্ডের আন্ডারে এই ওয়েবসাইটগুলো আসছে, খুঁজে কে আনলো? গুগল এনেছে। তার মানে এই ওয়েবসাইটের সম্পর্কে নলেজ আগে কার কাছে থাকতে হবে? গুগলের কাছে থাকতে হবে। তার মানে একটা ওয়েবসাইটের বা এখানে গুগলে যাই কিছু থাকবে সবই দুইটা ভার্সনে থাকবে। কয়টা ভার্সনে? দুইটা ভার্সনে। একটা গুগলের জন্য আর একটা কার জন্য? মানুষের জন্য। একটা কার জন্য? গুগলের জন্য আর একটা মানুষের জন্য। তার মানে এখানে যা কিছু আছে সব কিছুই দুইটা ভার্সনে আছে, একটা গুগলের জন্য আর একটা মানুষের জন্য। মানুষ যে ভাষা বোঝে গুগল কি সেই ভাষা বোঝে? মনে হয় বোঝে না? বোঝে না, আসলেই বোঝে না। গুগল ইংলিশ বোঝে না। আচ্ছা, গুগল কি ছবি চিনতে পারে বলেন তো? পারে। গুগল, গুগলের যে মালিক, আচ্ছা গুগলের মালিক বাদ দিলাম, গুগলের যে সিইও নাম জানেন? ইন্ডিয়ান আমাদের, হ্যাঁ ইন্ডিয়ান, আমাদের না মানে আমাদের পাশের দেশ ইন্ডিয়ানের, হ্যাঁ। সো কি নাম তার? সুন্দর পিচাই। তাকে কি গুগল চিনে? এই যে গুগল আছে না, গুগল, গুগল কি তাকে চিনে? কি মনে হয় চিনে? চিনে না? আমি যদি লিখি সুন্দর পিচাই, নিয়ে আসতে পারবে না? আমি যদি লিখি সাকিব আল হাসান, নিয়ে আসতে পারবে না? আমি যদি লিখি সাকিব খান আমাদের দেশের হিরো, নিয়ে আসতে পারবে না? শাহরুখ খান নিয়ে আসতে পারবে না? পারবে না। কেন পারবে না? আমি বললাম পারবে না, তাহলে পারবে। আচ্ছা চলেন আর একটু ঘুরিয়ে বলি। গুগল আসলে কোনো ছবি রিড করতে পারে না। গুগল আসলে পৃথিবীতে যত ছবি আছে কোনো ছবি সে চিনতে পারে না। ক্লিয়ার? কেউ না কেউ ওই ছবির নিচে একটা কিওয়ার্ড লিখে দিয়েছে, কেউ না কেউ ওই ছবির নিচে একটা নাম লিখে দিয়েছে। ওই যে প্রথম দিন যে সাকিব আল হাসানের ছবিটা আপলোড দিয়েছে ওর নিচে নাম লিখে দিয়েছে সাকিব আল হাসান। এই জন্যই সাকিব আল হাসান আপনি পৃথিবী ধ্বংস পর্যন্ত সার্চ করলে গুগল সাকিব আল হাসানের ছবির সাথে ম্যাচ করে যত ছবি পাবে সব ছবিকেই কি করবে? নিয়ে আসবে। গুগল কি মানুষ? তাহলে গুগল কিভাবে চিনবে? গুগলের চোখ আছে? গুগল কি বোঝে? গুগল ছবিও বোঝে না, গুগল ইংলিশও বোঝে না। গুগল কি বোঝে? কিওয়ার্ড তো ইংলিশ। গুগল কি বোঝে? গুগল শুধুমাত্র কোড বোঝে। কি বোঝে? কোড বোঝে। গুগল কিছুই বোঝে না। গুগল কি বোঝে? কোড বোঝে। এই কোডের মাধ্যমেই কেউ না কেউ কোড করে দিয়েছে ওই ছবির নিচে যে এটা সাকিব আল হাসানের ছবি, এটা সুন্দর পিচারের ছবি। আচ্ছা আমাকে, আপনাকে গুগল চিনে? আপনি কি ফেমাস? আমি ফেমাস? ফেমাস না। আপনার ছবি আপলোড দিলে গুগল কি করবে? আপনাকে কি নামে ডাকবে? এক্স্যাক্টলি, আপনার ছবির নিচে কি করতে হবে? ছবিটা দেওয়ার সাথে এই ছবির নিচে একটা অল্টা ট্যাগ দিতে হবে, অল ট্যাগ দিতে হবে। এগুলো আমরা শিখবো অ্যাডভান্স লেভেলে অডিটে গিয়ে। সো অল ট্যাগ দিতে হবে। এক কথাই শেষ, এই ছবির নিচে ওনার নাম লিখে দিতে হবে গুগলকে বোঝানোর জন্য, যাতে করে গুগল বোঝে। ঠিক একইভাবে এই যে ওয়েবসাইট যে আমি এখানে সাবমিট করেছি বা ওয়েবসাইট যেটা আছে, এই যে ইংলিশ লেখা বা ছবি, আমি একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটের এভরিথিং একটা ডটও গুগল বোঝে না। এই যে এখানে আমরা যা দেখছি এগুলো গুগল একটা ডটও বোঝে না। এই সব কিছুর একটা ব্যাকএন্ড আছে। কি আছে? সি প্যানেল বা ব্যাকএন্ড আছে, যেটা গুগলকে কোড করে দিতে হয়েছে। কি করে দিতে হয়েছে? কোড। এই যে একটা ছবি, এই ছবিটা গুগল বুঝছে না, কিন্তু আমি এই ছবিকে কি করি? আমি দেখাই, এই আমরা এইভাবে বুঝতে পারছি। গুগল কিভাবে বুঝছে দেখেন। এখন বলেন এগুলো আপনারা বোঝেন? এগুলো আপনারা বোঝেন? এগুলো আপনারা বোঝেন না। এই যে এখানে যা আছে একটা ডটও, সিঙ্গেল ডটও কোড করে দেওয়া আছে। কি করে দেওয়া আছে? এটা ব্যাকএন্ড না, ইনস্পেক্ট মূলত ব্যাকএন্ড। এইগুলো আপনারা বোঝেন? এই যে নিচে যেগুলো আছে এগুলো কোড। তার মানে এখানে কোথাও ছবি আপলোড দেওয়া আছে, দেখেন তো ছবি কোথাও দেওয়া আছে। তার মানে এই ছবির যে টেক্সটটা বা ট্যাগটা বা অল্টার ট্যাগটা সেগুলো লিখে দেওয়া আছে। তার জন্য একটা সিঙ্গেল ডটও কি করতে পারছে? গুগল রিড করতে পারছে। তার মানে ওয়েবসাইটের সব কিছু কয়টা ভার্সনে থাকে? দুইটা ভার্সনে। একটা কার জন্য? গুগলের জন্য, আর একটা মানুষের জন্য। একটা গুগলের জন্য আর একটা কার জন্য? মানুষের। এসইও কার জন্য করব? মানুষ র্যাঙ্ক করাবে। কার জন্যই করবো এসইও? এসইও কার জন্য করব? এসইও আমরা গুগল এবং মানুষের জন্য করব। ওয়েবসাইট যেহেতু আমরা দুইটা ভার্সনে আমরা শো করাচ্ছি, এসইওটাও দুইটা ভার্সনে শো করায় আমাকে কি করতে হবে? র্যাঙ্ক করাইতে হবে। এসইও করলে মানুষ যে পড়বে, মানুষের কাজে লাগবে না এসইও? গুগলের কাজে লাগবে না? গুগলকেও যেমন বুঝাইতে হবে, মানুষকেও বুঝাইতে হবে। সো একটা ওয়েবসাইটে যাবতীয় যা কিছু এভরিথিং একটা সিঙ্গেল ডট পর্যন্ত দুইটা ভার্সনে আছে, একটা গুগলের জন্য আর একটা মানুষের জন্য। এখন এই ল্যাঙ্গুয়েজগুলো কি কি ভার্সন, এগুলো অ্যাডভান্স লেভেলে শিখবো আমরা, অডিটের কাজে গিয়ে শিখবো। ঠিক আছে? এখনই এত কিছু শিখবো না, ভুলে যাবেন বা এলোমেলো হয়ে যাবে।
একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য যে বিষয়গুলো আরেকটু মাথায় রাখতে হবে। আচ্ছা বলেন তো একটা ওয়েবসাইটের মেন পার্ট কি? একটা ওয়েবসাইটের মেন জিনিস কি? এসইও। একটা ওয়েবসাইটের মেন জিনিস কি? একটা ওয়েবসাইটের মেন জিনিস কি? ওয়েবসাইটের নাম। একটা ওয়েবসাইটের নাম কি? একটা ওয়েবসাইটে কি নাম? ধরেন আপনার ওয়েবসাইটে দিলাম আমি একটা সুন্দর নাম, কিন্তু র্যাঙ্ক করলেন না, তাইলে লাভ কি? আপনার নাম পৃথিবীতে কেউ জানে না, লাভ কি? তাহলে নাম ইম্পর্টেন্ট না। একটা ওয়েবসাইটের মেন বা ইম্পর্টেন্ট জিনিসই হচ্ছে, বা ফাদার অফ ওয়েবসাইট বলা হয় কন্টেন্টকে। কাকে? কন্টেন্টকে। মনে রাখবেন, কন্টেন্টই হচ্ছে একটা ওয়েবসাইটের সব। কন্টেন্টই কি? একটা ওয়েবসাইটের সব কিছু। মনে রাখবে, গুগল একটা ওয়েবসাইটকে কেন সামনের দিকে নিয়ে আসে? এই কন্টেন্টগুলো পড়ে। একটা ওয়েবসাইটে কি আছে? ন্যানো সেকেন্ডের মধ্যে গিয়ে পড়ে। একটা ওয়েবসাইটের সব থেকে ইম্পর্টেন্ট বিষয়বস্তু কি? কন্টেন্ট। এখন কন্টেন্টের পরে হবে এসইও। কন্টেন্টের পর কি? এসইও। যে ওয়েবসাইটে কন্টেন্ট ভালো, সে ওয়েবসাইটে মিনিমাম এসইও করলেও র্যাঙ্ক করবে। এখন যে ওয়েবসাইটে কন্টেন্ট ভালো না, পুরো পৃথিবী সাথে আপনারাও মিলে যদি এসইও করেন, সে ওয়েবসাইট জীবনেও র্যাঙ্ক করবে না। বোঝা যাচ্ছে? তার মানে কন্টেন্টই সব। কি সব? কন্টেন্টই সব। একটা ওয়েবসাইটের মাথায় হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্ট যদি ভালো না হয়, এসইও করে লাভ হবে না। আর যদি কন্টেন্ট যদি ভালো হয়, হালকা এসইও করলেও কি হয়ে যাবে? আস্তে আস্তে র্যাঙ্কের দিকে যেতে থাকবে। ক্লিয়ার? সো কন্টেন্টই সব। কন্টেন্ট দেন এসইও, কন্টেন্ট দেন এসইও। ঠিক আছে, চলে। কন্টেন্ট কয় ধরনের হয় আপনি বলেন? কন্টেন্ট কয় ধরনের হয়? কন্টেন্ট কয় ধরনের হয়? কন্টেন্ট কয় ধরনের হয়? 3 ধরনের মূলত কন্টেন্ট হয়ে থাকে, তাই না? রাইটিং বা লেখা যে কন্টেন্টগুলো, ইমেজ কন্টেন্ট হয় না, ভিডিও কন্টেন্ট হয় না। আচ্ছা, যারা কথা শুনতে পায় না তাদের জন্য কি কন্টেন্ট? অডিও কন্টেন্ট হয় না। তার মানে এগুলো সবই কন্টেন্ট না, এগুলো সবই কি? কন্টেন্ট। সো একটা ওয়েবসাইটে এই সব কন্টেন্টই থাকতে পারে। কি থাকতে পারে? একটা ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইট থেকে ঘুরে আসি, চলেন। আপনাদের ওয়েবসাইট কি নাম? কাইজেন আইটি। আপনাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কাইজেন আইটি। এখানে দেখেন তো, কাইজেন আইটিতে কি শুধু রাইটিং কন্টেন্ট, ইমেজ কন্টেন্ট নাই? এই যে একটা ইমেজ কন্টেন্ট দেখা যাচ্ছে, এখানে কি ভিডিও কন্টেন্ট নাই? এই ওয়েবসাইটে এগুলো ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট নাই। যার যে কোনো একটা, আপনাদের কোর্স কোনটা? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, তাই না? এখানে দেখেন ভিডিও কন্টেন্ট কি নাই? এই যে ভিডিও, তার মানে কি? যদিও ভিডিওটা ডিলিট করে দিয়েছে, যাই হোক। সো তার মানে একটা ওয়েবসাইটে ইমেজ কন্টেন্ট থাকতে পারে, ভিডিও কন্টেন্ট থাকতে পারে। এই যে ভিডিওর মধ্যে অডিও আছে, এটাও এক ধরনের কন্টেন্ট। যারা ছবি বা যারা দেখে না, তারা অডিও শুনতে পারে। সো এগুলো সবই কি? কন্টেন্ট। এই সব কন্টেন্টের কথাই বলেছি। এখন বলেন, এই যে এখানে যে কন্টেন্টের কথা বলেছি, এইটা কোন কন্টেন্টকে বেশি জোর দিয়েছি আমি? রাইটিং কন্টেন্ট। এক্স্যাক্টলি এই কন্টেন্টের কথা বলেছি। একটা ওয়েবসাইটের মাথায় হচ্ছে এই কন্টেন্টগুলো। কোন কন্টেন্টগুলো? রাইটিং কন্টেন্টগুলো। মূলত রাইটিং কন্টেন্ট। এই রাইটিং কন্টেন্টগুলোই ন্যানো সেকেন্ডের মধ্যে। এখন দেখেন তো, আমরা একটু আগে সার্চ করলাম না যে লয়ার সার্ভিস ইন কানাডা, কত মিনিট লেগেছে? লয়ার সার্ভিস ইন ইউএসএ লিখেছি, কয় সেকেন্ডের মধ্যে আসে? 2 সে ক্লিক করবেন আপনারা। কয় সেকেন্ড? 36 সেকেন্ড। মানে 1 সেকেন্ডেরও কম সময়, 36 ন্যানো সেকেন্ড। আমি ধরলাম হাফ সেকেন্ড। কয় সেকেন্ড? 1 সেকেন্ড ধরেন, আর একটু বাড়িয়ে দেন। 1 সেকেন্ডে কত ওয়েবসাইটে গিয়েছে? 1 কোটি প্লাস। আপনার বুদ্ধি বেশি না গুগলের? আপনার বুদ্ধি বেশি না গুগলের? মানুষের বুদ্ধি সবসময় বেশি, কিন্তু এখানে গুগলে এই যে কোটি কোটি মানুষের নলেজ দেওয়া আছে, এই জন্য ওর কাছে অনেক তথ্য আছে যেটা আমাদের কাছে নাই। ঠিক আছে? ইনপুটকে তো মানুষই দিয়েছে, ইন্ডিভিজুয়াল কোনো না কোনো মানুষ দিয়েছে, কিন্তু তার কাছে তথ্যের ভান্ডার আছে। আমার কাছে সেটা নাই। আমার কাছে শুধু আমার তথ্য আছে, একজন মানুষের তথ্য আছে যেটা আমি ইনপুট দিয়েছি। কিন্তু গুগলের কাছে এই যে বিলিয়ন বিলিয়ন মানুষের কি আছে? তথ্য আছে। তার মানে আমার থেকে কে বেশি বুদ্ধিমান? গুগল এখন বেশি বুদ্ধিমান, তাই না? সো দেখেন, ন্যানো সেকেন্ডের মধ্যে বা 36 সেকেন্ডের মধ্যে, সো 1 সেকেন্ডেরও কম সময় এসে প্রায় 1 কোটি প্লাস ওয়েবসাইটে গিয়েছে এবং ওই ওয়েবসাইটে কন্টেন্ট পড়েছে। কি পড়েছে? কন্টেন্ট পড়েছে। কন্টেন্ট পড়ে এসইও দেখেছে, দেখার পরে নিয়ে আসছে আস্তে আস্তে। তার মানে কত দ্রুত সে কাজ করে নিয়ে আসতে পেরেছে, দেখা যাচ্ছে? এখন বলেন, কন্টেন্টই যদি সব হয়, আমরা ধরেন পুরো পৃথিবী মিলে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো, এসইও করব। একটু মিউট করে দিবেন স্যার। পুরো পৃথিবী মিলে আমরা একটা ওয়েবসাইটকে এসইও করব, যে ওয়েবসাইটের পেজ হচ্ছে টিভি নিয়ে। কি নিয়ে?
টিভি রিলেটেড ওয়েবসাইট, আমরা জানি টিভি রিলেটেড ওয়েবসাইট, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম ফ্রিজ নিয়ে কথাবার্তা লেখা আছে। কি নিয়ে কথাবার্তা লেখা? ফ্রিজ নিয়ে, কিন্তু ওয়েবসাইটটা কি রিলেটেড? টিভি রিলেটেড। এখন বলেন, এখন এটা পুরো পৃথিবী মিলে র্যাঙ্ক করাইলে, এসইও করলে এই ওয়েবসাইটকে গুগল আনবে? গুগল এই যে ন্যানো সেকেন্ডের মধ্যে গিয়ে আগে কন্টেন্ট পড়বে। কি পড়বে? কন্টেন্ট পড়বে। আপনি লিখেছেন টিভি, কন্টেন্ট পড়ে দেখে ফ্রিজ, জীবনেও সেই ওয়েবসাইটকে নিয়ে আসবে না। বোঝা যাচ্ছে? তার মানে কন্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট, দেন এসইও, দেন কি এসইও। সো কন্টেন্ট ভালো থাকতে হবে, দেন এসইও করলে একটা ওয়েবসাইট ইজিলি র্যাঙ্ক করতে পারবে। ক্লিয়ার? চলে যাবেন একেবারে? ঠিক আছে, এটা মনে থাকবে, কন্টেন্ট হচ্ছে কিং। কন্টেন্ট কি? কিং। ক্লিয়ার? এরপরে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য এই যে আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, কিওয়ার্ড নিয়ে কাজ করব না, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ডকে 6টা জায়গায় বসাইতে হয়। কয়টা জায়গায় বসাইতে হয়? 6টা জায়গায় কিওয়ার্ড বসাইতে হয়। চলেন এইটা একটু মুখস্থ করে আসবেন বা মনে রাখবেন, এটা আমাদের নেক্সট ক্লাসের পার্টগুলো, এগুলো অডিটের পার্ট। আমি একটু আলোচনা করে দিচ্ছি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। এই যে একটা ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য এই যে এই ওয়েবসাইটগুলো আছে না, এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য এই যে কিওয়ার্ড কোনটা, এই কিওয়ার্ডের আন্ডারে এই ওয়েবসাইটগুলো আসছে। ওয়েবসাইট আসলে কিসের আন্ডারে আসে? কিওয়ার্ডের আন্ডারে আসে। কোনো কিছু লিখে সার্চ করলে ওয়েবসাইটটা আসে। এখন এই কিওয়ার্ডের আন্ডারে এই ওয়েবসাইট আসছে। এখন এই কিওয়ার্ডকে ওয়েবসাইটের ভিতরে বসায় না থাকতে হবে না? না থাকলে কি এমনি এমনি আসবে? আসবে না। তার মানে এই ওয়েবসাইটের মধ্যে এই কিওয়ার্ডকে থাকতে হবে। এখন কয়টা জায়গায় থাকতে হবে এই কিওয়ার্ডকে? 6টা জায়গায় থাকতে হবে। কয়টা জায়গায় থাকতে হবে? 6টা জায়গায়। এবং এই 6টা জায়গার নাম লিখবো, 6টা জায়গার সাথে আপনাদের পরিচয় করাবো। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ডকে কয় জায়গায় বসাতে হয়? 6টা জায়গায়। 6 প্লেসমেন্ট। এক নম্বর হচ্ছে হেডলাইন বা মেটা টাইটেল। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ডকে 6টা জায়গায় প্লেস করতে হয়, মেইন 6টা জায়গা। এর বাইরেও অনেক জায়গায় করতে হয়, কিন্তু এই 6টা জায়গা মাস্ট বি করতে হবে। ঠিক আছে? মেইন 6 কিওয়ার্ড, 6 প্লেসমেন্ট। এর বাইরে আরও অনেক জায়গায় করি, কিন্তু সেগুলো আমরা লিখি না বা মেনটেন না করলেও প্রবলেম হয় না, কিন্তু ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি তো বুঝি না, এটা করতে হবে। জাস্ট কিওয়ার্ডকে 6 জায়গায় প্লেসমেন্ট করতে হবে। হেডলাইন বা মেটা টাইটেল, হেডলাইন অর মেটা টাইটেল, হেডলাইন অর মেটা টাইটেল, তারপরে মেটা ডেসক্রিপশন। এসইও করতে গেলে এই 6টা জায়গা আগে মনে রাখতে হবে। আমাদের এসইওটা শুরু হয় এই 6টা জায়গা থেকেই। আমাদের এসইওর প্রথম কাজে হচ্ছে এই 6টা জায়গা দিয়ে। ক্লিয়ার? হ্যাঁ, বুঝি নাই? এক্স্যাক্টলি, অনেক কাজ করতে হবে প্রথম প্রথম। চলেন, হেডলাইন আর মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, পারমালিঙ্ক বা স্ল্যাগ। এসইওর ক্লাস শেষ হলে আমি এসইওর উপরে আপনাদের একটা এক্সাম নেব। হেডলাইন, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, পারমালিঙ্ক, স্ল্যাগ, তারপরে পোস্ট। জি, একটু বলে যাবেন স্যার। হ্যাঁ, আর ভিডিওগুলো গ্রুপে পেয়ে যাবেন। এই 6টা জায়গায় কী থাকতে হবে? একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ডকে এই 6টা জায়গায় বসাতে হবে। একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ডকে কয় জায়গায় বসাতে হবে? 6টা জায়গায়। হেডলাইন অর মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল, পারমালিঙ্ক বা স্ল্যাগ, পোস্ট টাইটেল বা পেজ টাইটেল, ফিচার ইমেজ অফ অল্ট অ্যাটাক, আর ফার্স্ট 100 ওয়ার্ড অফ কন্টেন্ট। ক্লিয়ার? এখন এই 6টা জায়গা চিনে আসি। আমরা যেহেতু এসইও করবো, এই 6টা জায়গা দিয়েই যেহেতু এসইও শুরু হবে, তার মানে কিওয়ার্ডকে আগে এই 6টা জায়গায় প্লেস করতে হবে বা বসাইতে হবে। কিওয়ার্ড কোনটা? ওই যে লয়ার সার্ভিস ইন ইউএসএ। এখন যে ওয়েবসাইটে যেই কিওয়ার্ড হবে সেইটা আমি এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। চলেন, এখন দেখেন মেটা টাইটেল কোনটা? এটা হচ্ছে মেটা টাইটেল বা হেডলাইন। এইখানে কি থাকতে হবে? কিওয়ার্ড। তার মানে লয়ার সার্ভিস ইন ইউএসএ এটা থাকতে হবে, তাই না? আমি যদি একটু আপনাদের লাইক ডিজিটাল মার্কেটিং কোর্স বা ট্রেনিং নিয়ে দেখাই, বসে। এখন দেখেন এটা কি? কিওয়ার্ড। এখন বাংলাদেশের ওয়েবসাইট নিয়ে একটু দেখাচ্ছি। দেখেন এখানে মেটা টাইটেল কোনটা? এটা হচ্ছে মেটা টাইটেল। এটা কি? মেটা টাইটেল। এই টাইটেলে কি থাকতে হবে? এই টাইটেলে কি থাকতে হবে?
কিওয়ার্ড থাকতে হবে, একটু অ্যাক্টিভ থাকবেন। এই টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে। তারপরে কোথায় থাকতে হবে? মেটা ডেসক্রিপশন। 2 নম্বর জায়গা কোনটা? এইখানেই থাকতে হবে। 3 নম্বর জায়গা কোনটা? ইউআরএল পারমালিঙ্ক বা স্লাগ, এই যে এইখানে থাকতে হবে। ইউআরএল পারমালিঙ্ক বা কি থাকতে হবে? স্লাগে থাকতে হবে। তারপরে পেজ টাইটেল বা পোস্ট টাইটেল, পেজ টাইটেল পোস্ট টাইটেল এখানে আছে না, এখানে কখনো বলেছে এখানে পেজ টাইটেল পোস্ট টাইটেল এর মধ্যে আছে নাই? তাহলে পেজ টাইটেল পোস্ট টাইটেল কোথায়? এইখানে ক্লিক করার পরে প্রথম যে টাইটেলটা দেখতে পাবেন, একটা পেজের প্রথম টাইটেল, একটা পেজের কি টাইটেল? প্রথম টাইটেল। তাহলে মানে এই পেজের প্রথম টাইটেল কোনটা? এটা কেটে দেন। এই পেজের প্রথম টাইটেল কোনটা? এইটা হচ্ছে প্রথম টাইটেল, দেখা যাচ্ছে? এটা কি টাইটেল বলা হচ্ছে? প্রথম টাইটেল। তার মানে এইখানেও কিওয়ার্ড থাকতে হবে। এখানে কি থাকতে হবে? কিওয়ার্ড। তারপরে ফিচার ইমেজ বা অল্টার ট্যাগ, এই পেজের ফিচার ইমেজ কোনটা? এইটা। ফিচার ইমেজ বা ফিচার ভিডিও হতে পারে, ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে। এইখানেও কি থাকতে হবে? এর ব্যাক এন্ডে কিওয়ার্ড থাকতে হবে। এর ব্যাক এন্ডে কি থাকতে হবে? কিওয়ার্ড। আরেকটা জায়গা কোনটা? ফার্স্ট 100 ওয়ার্ড অফ কন্টেন্ট। কারণ ফার্স্ট 100 ওয়ার্ড অফ কন্টেন্ট কই থেকে শুরু হয়েছে? কন্টেন্ট দেখেন কই থেকে শুরু হয়েছে? এখান থেকে কন্টেন্ট শুরু হয়েছে মূলত। অথবা কন্টেন্ট কি উপরে শুরু হয়েছে? এখানে কন্টেন্ট শুরু হয় না, এখানে জাস্ট প্রোগ্রামের নাম লিখেছে। কন্টেন্ট কিন্তু মূলত এখান থেকে শুরু হয়েছে, দেখা যাচ্ছে? তার মানে এখানেও কিওয়ার্ড থাকতে হবে। শর্ত বুঝতে পারছি? একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য এখন শর্ত হচ্ছে 6টা জায়গায় কি বসাতে হবে? কিওয়ার্ডকে বসাতে হবে। এখন কিওয়ার্ড কি পরে বুঝবেন, পরে জানবেন, ক্লিয়ার? এত কিছু এখন জানাইলে সমস্যা, খিচুড়ি পাকিয়ে ফেলবেন, ক্লিয়ার? সো এইটা একটু মনে রাখবেন। আমাদের যেহেতু এগুলো ভবিষ্যতে লাগবে, একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য কিওয়ার্ডকে 6টা জায়গায় মাস্ট বি বসাতে হবে। এই 6টা জায়গা হচ্ছে হেডলাইন और मेटा टाइटल, मेटा डिस्क्रिप्शन, यूआरएल परमानेंट বা স্লাগ, পোস্ট টাইটেল বা পেজ টাইটেল, ফিচার ইমেজ বা অল্টার ট্যাগ, আর ফার্স্ট 100 ওয়ার্ড অফ কন্টেন্ট। আমরা পরিচয় হয়ে গেছি, পরিচয় হয়েছি না? পরিচয় হয়েছি। এখন চলেন, এখন আপনাকে ক্লায়েন্ট বলে একটু ট্রিকি একটা কাজ করি আমরা। লাইক ধরেন কাইজেন আইটি এখন বললো এই পেজের এই পেজটাকে এসইউ করতে হবে। কোন পেজটাকে? এই পেজটাকে। আমরা তো এখানে গুগলে সার্চ করার পরে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন পাইলাম, তাই না? এখন যদি ক্লায়েন্ট কোনো কিওয়ার্ড না দিয়েই বলে যে এক্স্যাক্ট একটা পেজ দিয়ে বললো যে এই পেজের এসইউ করতে হবে, তখন মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কই পাবেন? তখন এই 6টা জায়গা কই পাবেন? এই 6টা জায়গার পোস্ট টাইটেল পেজ টাইটেল পাচ্ছি, ইউআরএল পাচ্ছি, কিন্তু মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কই? একটা পেজ দিয়ে যদি বলে, এইভাবে লিঙ্ক দিয়ে বলে, তখন লোগোতে ক্লিক করলে কি আসবে নাকি মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন? মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কোথায় থাকে? এই যে এখানেই থাকে, তাই না? এখন এই পেজের ভিতরে যে যদি এই পেজের লিঙ্ক দেয়, এভাবে কিওয়ার্ড না দিয়ে শুধু বললো যে এই পেজে আমাকে এসইউ করে দেন, শুধু লিঙ্ক দিল, তাহলে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কই পাবেন? এসইউ তো শর্ত, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন ঠিক করতে হবে। এখন এই পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন কোথায় আছে? চলেন এইটাই আগেই বলতেন। চলেন, সো এই পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দেখার জন্য আপনারা একটু কোডিং জানতে হবে বা ইনস্পেক্ট জানতে হবে। লাইক ইনস্পেক্ট, কোড না জানলে হয় ইনস্পেক্ট। এই যেখানে ক্লিক করবেন একটা ফাঁকা জায়গায়, যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করবেন, ঠিক আছে? যে কোনো একটা ফাঁকা জায়গা, একটু কঠিন দেখাচ্ছি, তারপর একটা সহজ দেখাবো। আপনারা কঠিন আগে পরে দেখালে আপনারা দেখতে চাইবেন না। এইবার যাবেন ভিউ পেজ সোর্সে, কোথায় যাবেন? আবারও দেখেন একটা ফাঁকা জায়গায় থাকবেন, যে কোনো একটা স্পেসিফিক পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দেখার জন্য। যেই পেজের কিওয়ার্ড দেয়নি আপনাকে, যেই পেজটা একদম লিঙ্ক দিয়েছে একটা স্পেসিফিক পেজ, ক্লিয়ার? সেই পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দেখার জন্য ওই পেজে থাকতে হবে। থাকার পরে ভিউ পেজ সোর্সে যেতে হবে, যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে, মাউসের ডান দিকে ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাবেন। দেন এখানে টাইটেল আর ডেসক্রিপশন দেখতে পাবেন। কোথায়? এই যে দেখেন টাইটেল, দেখা যাচ্ছে? এই যে এইটাকে বলা হচ্ছে টাইটেল, এই যে এর নিচে যেটা আছে এটাকে বলা হচ্ছে টাইটেল। এরপর ডেসক্রিপশন কোথায়? এই যে দেখেন ডেসক্রিপশন, এই যে ডেসক্রিপশন, এর নিচে লেখা আছে ডেসক্রিপশন। এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে কি ডেসক্রিপশন, দেখা যাচ্ছে টুডে পর্যন্ত। এখন এটা একটু কঠিন হয়ে হলো না? ইন্সপেক্টরে যেতে হবে, ভিউ পেজ সোর্সে। আর একটু ক্লিয়ার কিভাবে দেখা যায়? একটু টুলসের মাধ্যমে দেখা যায়। কিসের মাধ্যমে? টুলসের মাধ্যমে। এই টুলসটা হচ্ছে এই টুলস। কোন টুলস? এই যে এসকিউ টুলস। এটার নাম আমি এখন আপনাদের বলবোই না, এসইউ কোয়াক, কিন্তু কিভাবে কি করতে হবে এটা বলবোই না। এগুলো যদি এক ক্লাসে সব বলে দেই তাহলে আমি আবার পড়াবো কি আপনাদের, তাই না? আমাদের তো পড়ানোর কিছু রাখতে হবে। চলেন, সো এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, আমি এই পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দেখার জন্য আমি আর ভিউ পেজ সোর্সে যাব না। কোথায় যাব? এই টুলসে যাব। যাওয়ার পরে আমি এসকিউতে ক্লিক করব। ক্লিক করার পরে ডায়াগনোসিসে ক্লিক করব। দেন আমরা এখান থেকে এই যে টাইটেল, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ টাইটেল দেখা যাচ্ছে 38 ক্যারেক্টারে দিয়েছে, আর মেটা ডেসক্রিপশন দিয়েছে 144 ক্যারেক্টারে, দেখা যাচ্ছে? এখানে ক্যারেক্টার সহ দেখা যাচ্ছে। কোথায়? এই যে লার্ন ডিজিটাল থেকে একবার টুডে পর্যন্ত দেখতে পাচ্ছি। তার মানে ওই টুলসের মাধ্যমে দেখা যায় একটা স্পেসিফিক পেজের মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আমরা বের করতে পারবো না, শিখলে বের করতে পারবো। হ্যাঁ, ওয়েবসাইট নিয়ে অনেক কিছু শিখলাম, অনেক কিছু ঘাটাঘাটি করলাম, আর একটু পড়াশোনা করি।
যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস হবে কিওয়ার্ড নিয়ে, কি নিয়ে? কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এখন বলেন কিওয়ার্ড কি আসলে? কিওয়ার্ড কি? একটা মিনিংফুল ক্যারেক্টার, একটা ফ্রেজ, একটা ওয়ার্ড। আমরা সার্চ ইঞ্জিনে যে ওয়ার্ড অর ফ্রেজ লিখে সার্চ করি এবং সেটা মিনিংফুল, ঠিক আছে? সেটা দেখার উদ্দেশ্য হতে পারে, জানার উদ্দেশ্য বা কেনার উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য আছে না, আপনি গুগলে কেন যান? কোন একটা উদ্দেশ্যে যান। লাইক স্যার এখান থেকে উত্তরা যাবে, কীভাবে যেতে হবে? সে জানার জন্য গিয়েছে, তার মানে তার উদ্দেশ্য কি ছিল? তার লোকেশন জানতে হবে বা কীভাবে যেতে হয় জানা না। আমি ধরেন একটা কলম কিনবো, পেন কিনবো, তার মানে আমি কেনার উদ্দেশ্যে গিয়েছি ওয়েবসাইটে, বা টি শার্ট কিনবো। অথবা কেউ একজন ওয়েবসাইটে গিয়েছে, কোনো একটা মুভি লিখে সার্চ করবে, ইউটিউবে পাচ্ছে না, গুগলে গিয়ে সার্চ করে দেখবে, তার মানে সে দেখার উদ্দেশ্যে গিয়েছে। কিসের উদ্দেশ্যে? তার মানে কেনা জানা বা দেখার উদ্দেশ্যে আমি যা লিখে সার্চ করবো সেটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। আমি কেনা জানা বা দেখার উদ্দেশ্যে, আমি কিন্তু উদ্দেশ্য বলে দিয়েছি, উদ্দেশ্যে যা লিখে সার্চ করবো সেই ওয়ার্ড বা ফ্রেজকে কি বলা হচ্ছে? কিওয়ার্ড বলা হচ্ছে। সো আমরা যে কিওয়ার্ড নিয়ে কাজ করব, মূলত 3 ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব। কয় ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করব? শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড অ্যান্ড লং টেল কিওয়ার্ড। আচ্ছা, এইগুলো লিখতে হবে না, কিওয়ার্ড সংজ্ঞাটা আপনারা মনে রাখেন। কেন কিওয়ার্ড রিসার্চ করবো সেটা মনে রাখেন। কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে ওই ওয়ার্ড অর ফ্রেজকে বলা হচ্ছে যার একটা উদ্দেশ্য আছে, তাই না? এখন কিওয়ার্ড কেন রিসার্চ করবো? হোয়াই কিওয়ার্ড রিসার্চ, বা কিওয়ার্ড রিসার্চ কি? কিওয়ার্ড তো জানলাম, কিওয়ার্ড রিসার্চ কেন করবো? কিওয়ার্ড রিসার্চ কেন করব? যাতে করে আমি আমার ওয়েবসাইট খুঁজে পাই। আমি যে ওয়েবসাইট খুঁজতে চাচ্ছি সেই ওয়েবসাইটই যেন আমি খুঁজে পাই, তাই না? আমি ভুলভাল কিওয়ার্ড লিখলে আমি কি আমার মন মতো ওয়েবসাইট পাবো? তার মানে কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্য কি? আমি যে কিওয়ার্ড লিখছি সেই কিওয়ার্ডের রিসার্চের উদ্দেশ্য কি? যাতে করে আমি যে ওয়েবসাইট চাচ্ছি স্পেসিফিক সেই ওয়েবসাইটই খুঁজে পাই। তার মানে স্পেসিফিক এবং ডিজায়ার্ড ওয়েবসাইট খুঁজে পাওয়ার জন্য কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। আমি যে কোনো কিছু লিখলে, আমি ধরেন আমার দরকার একজন ডক্টর, আমি উল্টাপাল্টা কিছু লিখে দিলাম, ডক্টর আসবে, ওয়েবসাইট আসবে ডক্টরের? আসবে না। তার মানে আমার স্পেসিফিকই কিওয়ার্ড দিতে হবে, তার মানে স্পেসিফিক কিওয়ার্ড রিসার্চ করতে হবে, স্পেসিফিক কিওয়ার্ড। আচ্ছা, আমি যে কিওয়ার্ডগুলো লিখছি, এই কিওয়ার্ডগুলো বা আপনারা যে রিসার্চ করে দিবেন, এগুলো কি ওয়েবসাইটের ভিতরে বসাইতে হবে নাকি কম্পিউটারের পাশে রেখে দিলেই নিয়ে নিবে অটোমেটিক, জাদুর মাধ্যমে বসাইতে হবে? তার মানে হাতে কলমে আমাদের কাজ জানতে হবে, তাই না? এসইও কিন্তু হাতে কলমে কাজ জানতে হবে, তার মানে প্র্যাকটিক্যাল আমাদের ভালো মতো শিখতে হবে। আমাদের কাজই কিন্তু এগুলো, একটা ওয়েবসাইটের প্রবলেম খুঁজে বের করা, একটা ওয়েবসাইটকে কীভাবে র্যাঙ্ক করাইতে হয়, কী কী সলিউশন দিতে হবে ওয়েবসাইটের ভিতরে, গেলে আমাদের আবার কী করতে হবে? হাতে কলমে সুন্দর করে সলিউশনটা দিয়ে দিতে হবে। এই যে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, এটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারবো। হ্যাঁ, মনে রাখার দরকার নেই এখন ক্লাসে। শর্ট টেল, মিড টেল আর লং টেল বলছে, 3 ধরনের কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। এখন মনে রাখার দরকার নেই, যতটুকু বলছে এগুলো মনে রাখেন। সো কি বললাম? আচ্ছা, আমি একটু